এই কিরে, ফ্যান না চালিয়ে আছিস কি করে? বাদ দে না। এই শোন না, এই এক সপ্তাহ ধরে ভয়ে ভয়ে আছি। ভয়ের চোটে জ্বরও এসেছিল, গায়ে হাত দিয়ে দেখ। এই সবাই সন্দেহের চোখে তাকাচ্ছিল। তুই ঠিকই বলেছিলি, ইব্রাহিমকে সন্দেহের বশে তুলে নিয়েছে পুলিশ। কিন্তু ওর মামার ওই পলিটিক্যাল কানেকশন আছে না, তাই একদিনেই বাইরে বেরিয়ে এসেছে। জানি না এফআইআর হয়েছে কিনা। রুমও খালি করে দিয়েছে। আজকাল নাকি নতুন কোনো লোকের সঙ্গে কাজ করছে। কি ভাই, আমি এসব বলে যাচ্ছি আর চুপচাপ সবকিছু শুনছিস, কিছুই বলছিস না। জিজ্ঞেস করেছি তোকে, তুই তো নিজেই সব বলে যাচ্ছিস। ঠিক আছে, গয়নাগুলো নিরাপদে রেখেছিস তো? না মনি, পরে ভেবে দেখলাম ওটাতে ঝামেলা হতে পারে। ওর থেকেও ভালো জায়গায়, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জায়গায় পুঁতে রেখেছি। ঠিক আছে। আরে আমি ওই ফোনটা, আরে যদি জানতাম ফোনটা বন্ধ করতাম না। তুই হ্যাঁ, বাদ দে, তুই পারবি না। হে ভগবান, ওই ওনার দিদি চুরি করার আগে এই ব্যাপারে আমরা চিন্তা করেছি মনি। এখন ভাবতে গেলে শুধু শুধু খারাপ লাগবে। আমি আসলে সেরকমটা ভাবছি না। চুরির আগে এসব ভাবা উচিত ছিল না তোর? ধুর, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তুই আমাকে কি বলতে চাইছিলি? না না, গয়না হারানোর কারণে দিদি সবার ভাড়া বাড়াতে চলেছে। আর শোন না, এই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। গ্রাম থেকে ফিরে আসার পর তোকে থানায় যেতে হবে, ইন্সপেক্টর বলেছিলেন। হ্যাঁ, যেতে তো হবেই, না হলে সন্দেহ হবে। তারপর ওই দিন যখন ইব্রাহিমকে তুলে নিয়ে গেল, ভাবলাম আমাকেও তুলে নিয়ে যাবে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আমাকেও জেলে পুরে দেবে। কি দেখছিস বলতো তুই? সকালে কাজে যেতে হবে, ঘুমিয়ে পড়। বাড়িতে অনেক সমস্যা। যে ছেলেটা আমার বোনকে নিয়ে পালিয়েছিল, এখনো দুজনকে ওদের পরিবার মেনে নেয়নি। দুজন এখন আমাদের বাড়িতেই আছে, আর বোনও গর্ভবতী। এই তো কদিন আগেই পালালো। চিন্তা করিস না, এবার তো মামা হবি। স্যার নমস্কার। স্যার গ্রাম থেকে কবে এসেছিস তুই? কাল রাতে স্যার। মা কি করে মারা গেছে? স্যার, মা কি করে মারা গেছে? স্যার, মা মরেনি, বাবা মরেছে। সেদিন তুই মা বলেছিলি না? বাবা স্যার, হার্ট অ্যাটাক। ভাবছিসটা কি? আমরা এই ব্যাপারে তদন্ত করে ফেলেছি। ফোন কল ট্র্যাক করে আমরা এটা জানতে পেরেছি যে তুই ওকে ফোন করেছিলি, আর তারপর বেশ কিছুদিন ফোন করিসনি। তাছাড়া জানা গেছে এর ফোনে এমন লোকের কল এসেছিল যারা আমাদের সন্দেহের মধ্যে পড়ে। কিরে, এই স্যার, ফোনটা তো হারিয়ে গেছে স্যার। আমি জানি না কোথায় হারিয়েছি। এখনো রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। আমি অনেক নম্বর থেকে ট্রাই করেছি কিন্তু কেউ ফোনটা তুলছে না স্যার। আমি জানি না ফোনটা কোথায় স্যার। জানতাম ওর ফোনটা হারিয়ে গেছে, তাই দোকানের মালিককে ফোনটা করেছিলাম। মানে নাকি? হ্যাঁ দাদা। এই তো ওকে দিন না। মানে হ্যাঁ দাদা। ফোন। শ্রাবণ, আমি খেয়ে নিয়েছি। তুই খেয়েছিস? শ্রবণের সঙ্গে কথা বলছিল না সরোজিনীর সঙ্গে? এত খুশি দেখাচ্ছে, কিছু তো একটা গন্ডগোল আছে। সেদিন সন্ধ্যাবেলা কল করার সময় গাড়ির শব্দে কোনো কিছু শুনতে পাইনি স্যার। হ্যাঁ, এই মাসের বেতন পাওয়ার পর স্যার আমি একটা নতুন ফোন কিনবো। ফোন কেনার পর আমি নিজেই আপনাকে নতুন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, ওই মুসলিম ছেলেটার নাম কি? ইব্রাহিম স্যার। হ্যাঁ, ওকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে, নইলে চাপকে ওর চামড়া গুটিয়ে নিতাম। তোদের মালকিন যার গয়না চুরি হয়েছে সেই এই ব্যাপারে কোনো বিশেষ উৎসাহ দেখাচ্ছে না। যদি আমার উপর প্রেশার আসে না, তাহলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না। যখনই ফোন করবো চলে আসবি। যা এখন। এই, তোদের দুজনের যে নতুন নাম্বার আর তোদের ওনারের নাম্বার দুটোই পরে এসে লিখিয়ে যাবি। ঠিক আছে স্যার। যা এখন। আসছি স্যার। ভালো একটা ফোন দেখান। এই দেখুন, এটা লেটেস্ট। এটা ঠিক আছে তো? কি রে বল না। তুই বস অন্য জিনিস। একটু ফোনটা দে। কেন ভাই? দে না বলছি। এটা আমার কাছে থাকবে। যখন ওনার দিদি তোকে ফোনটা হাতে দেবে তখন তুই আমার সাথে কথা বলিস। তাহলে ফালতু কথা বলবি না তুই। পুলিশ যদি চায় তাহলে এই নাম্বারটা দিয়ে দিবি, বাকি সবকিছু এসে বলবো।
আমি তো ফোন নিজেই বন্ধ করতে পারতাম। তুই পারবি না মনি। ফোন হাতে থাকলে তুই তালগোল পাকিয়ে ফেলতিস। তোর নাম্বারটাতে তুই কল করে দেখেছিস? না। আমি তোর ফোন সুইচ অফ করিনি। যখন পুলিশ তোর ফোন কল ট্র্যাক করার চেষ্টা করবে, শুধুমাত্র সন্ধ্যেবেলায় যে কলগুলো করেছিস সেগুলো থাকবে, বাকিটা বুঝে গেছিস বোধহয়। আমি এটা কিভাবে করব? ফোন তো আমার কাছেই আছে। আমি করেছি তো। এরকমটা কেন করলি ভাই? যদি ফোন নাম্বারটা না দিতিস তাহলে কিন্তু ওদের সন্দেহটা আরো বেশি হতো, সেই জন্য তোর কাছ থেকে নিয়ে নিয়েছি। ফোন চালু অবস্থায় থাকলে তবেই ওরা ট্র্যাক করতে পারবে, বুঝলি? গতকাল এটার ব্যাপারেই জিজ্ঞেস করছিল। ফোন হারিয়ে গেছে। গতকাল অবধি ট্রাই করেছি, কিন্তু রিং হয়ে যাচ্ছিল। কিন্তু গতকাল রাত থেকে ফোনটা বন্ধ বলছে। হয়তো চার্জ শেষ হয়ে গেছে, বা যে পেয়েছে সে বন্ধ করে রেখেছে, এটাই বলবি। এখন তোর ফোনটা চার্জ থেকে বের করে একটা জায়গায় ফেলে আসছি। এতক্ষণেও কেউ ফোনটা তোলেনি। থু, মনে পুলিশের উপরেই পুলিশের সমস্ত কাজ ছেড়ে দেওয়া উচিত। নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য প্রশ্ন তৈরি করে যদি সেই প্রশ্নের উত্তর আমরাই দিই, তাহলে ওরা আমাদের ছুঁতেও পারবে না। আমাদের কল ট্র্যাক করার জন্য ওরা অধীর আগ্রহে বসে থাকবে। পারেল 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 পারেল, আসুন দাদা, পারেল 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 পারেল। চেন্নাইতে বাঁচার আশায় যেই আসে তার এই অবস্থা হয়। এই উনি বলছে তো জায়গা হবে। ম্যাডাম কোথায় যাবেন? দাদা, কলেজ। একটু আসুন সরে ম্যাডাম, বসুন উঠে না। পড়ুন। এক সেকেন্ড। দাদা একটু সরে বসুন না। এই, আমাকে সাবধানে বলছেন? যান। আরে লেডিস আছে দাদা। হ্যাঁ ম্যাডাম, বসে পড়ুন। ভেতরে একটু চেপে বসবেন ম্যাডাম। কিন্তু বেশ ভালো। হ্যাঁ। একটু সরে বসুন। আমাকে এর ম্যাটার রাস্তাঘাটে এরকম হাজারটা মেয়ে দেখা যায়, ওকেও তো সামনে বসাতে পারতো। কোথায় যাবেন? ওয়ালা সারাবাক্কাম। দেখুন দাদা, ফিক্স রেট 20 টাকা, নামার পরে 15 টাকা ভাড়া। আমি কিন্তু নেবো না। মনে হচ্ছে আমাকে এইভাবেই চালাবে, কিন্তু আমি তো গ্রামে অন্যভাবে থাকতাম। আমি পরিশ্রম করিনি নাকি? পরিশ্রম করে আমাকে জ্বালাচ্ছিস কেন? আমাকে কোনো উপকার করেছিস নাকি? কি রে, তুই একটু সাহায্য করতে পারিস তো? ছোটখাটো কাজই তো। নতুন রিমোট কিনতেই হবে। এত বড় বড় পা দিয়েছে ভগবান, পা দিয়েই চ্যানেল চেঞ্জ কর। নিজেকে কি মনে করে কে জানে, খালি আমাকেই ধমকায়। দেশে এসে পলিটিক্স করছিস? দূরের সামনে বাবা, থেকে শহরে গেলে একটা রিমোট কিনে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে বাবা। এই, তোর বন্ধু এসেছে, দেখগে যা। আচ্ছা বাবা, আমি শহরে যাচ্ছি, তাই আমি কিনে নেব। 200 টাকা দিয়ে দাও। এই নাও বাবা। আরে দাঁড়া না ভাই, আসছি। দেখতে পাচ্ছিস না নাকি? কেন বারবার হর্ন বাজাচ্ছিস? আরে কি করবো, ওরা বারবার ফোন করে যাচ্ছে। আমার একটা সম্মান ছিল। আমি থাকলে আমার কারণে ওরা পাগলের মতো যা খুশি করত। ঝগড়া হলেই আমি ওদের মারপিটের জন্য প্রস্তুত থাকতাম। কেউ যদি আমার সামনে মেজাজ দেখাতো, আমি ওর চামড়া গুটিয়ে লাল করে দিতাম। বুকে যদি দম থাকে তাহলে সাহস আর শক্তির দুটো একসাথেই পাওয়া যায়, আর আমার ভেতরে এটা প্রথম থেকেই আছে। সাইন করে ভেতরে যাও শ্রাবণ।
হ্যাঁ, এখানে আমি ছাড়া আর কেউ আসে কি? হ্যাঁ, কথাটা তো ঠিকই, কিন্তু যদি তুমি সাইন না করো তখন মনে হবে এখানে লোক কম আসে আর লাইব্রেরি বন্ধ হয়ে যাবে, তখন ঠিক হবে? আচ্ছা, ওই সাসপেন্স থ্রিলার বইটার সেকেন্ড পার্টটা এসছে? আরো 2 দিন লাগবে। লাইব্রেরিয়ান সাইকোলজি। লাইব্রেরিয়ান নামের একটা বইকে অন্য কোনো একটা তাকে রেখে দিন, তারপর লাইব্রেরিয়ানকে ডেকে সেই বইটাকে খোঁজার জন্য বলুন। স্যার, আমি একটা বই বের করে অন্য তাকে রেখে দিচ্ছি, পারলে খুঁজে বের আরে করে কি দেখান। করছো তুমি? আরে চলুন না স্যার। কোথায় খুঁজে পাচ্ছি না তো। এখন বইটা যেখানে রাখা হয়েছে এখানে সেখানে ছিল আপনি নাকি? দেখবেন না, আপনার হাত অন্য তাকের দিকে যাবেই না। হাসছো কেন? 1 মিনিট। হ্যাঁ, এটা পড়ুন স্যার। এমনি তোমার মধ্যে কিউরিওসিটি প্রচুর আছে। তার মানে দিমাগ দেখাচ্ছি? দিমাগ নয় রে ভাই, এটা হচ্ছে ভেতরের ইচ্ছা। ইচ্ছা, যে ইচ্ছা শক্তি তোমার ভেতরে আছে না, সেটা খুবই সাংঘাতিক। আরে বাবা, টেনশন করো না তো, সবাই খায়, আমিও খাচ্ছি। ঠিক আছে, কেমন লাগছে খেয়ে সেটাই দেখছি। যদি ভালো লাগে তাহলে চালিয়ে যাব, এটাই ভাবছি। তোরই জীবন, সেটা তোরই হাতে রে বাবা। কিছু ভুল অভ্যাস যতই ছাড়ার চেষ্টা করি না কেন, কিছুতেই ছাড়া যায় না। ক্লাস 8-এ ফেল করে আমি পড়া ছেড়ে দিলাম। অন্তত ক্লাস 10 অবধি পড়া উচিত ছিল, কিন্তু স্কুলের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য এলাকার ছেলেরা আমার কাছেই চলে আসতো। আরে এই আগ্রহটা পড়াশোনায় দেখালে এতদিনে গাড়ি ঘোড়া চড়তিস। প্র্যাকটিক্যাল নলেজ হলো আসল শিক্ষা মা। যদি শুধু প্র্যাকটিক্যাল নলেজ হতো তাহলে পড়তে ভালোই লাগতো, তার বদলে অপ্রয়োজনীয় কত কিছু শেখাতে থাকে। আর মুখস্থ করে খাতায় লেখাটাকেই নাকি পরীক্ষা বলে। কিরে? হ্যাঁ দাদা। এই দেখ, গাড়ির দরজা কিভাবে ওপেন করছে। দেখি। এটা কিন্তু তুই একদম ফালতু কাজ করছিস। দেখ, তুই ওকে বোঝা। আরে কি করছিস? আরে কি করছিস তুই, হ্যাঁ? ভাই? এই মাথা খারাপ হয়ে গেল। শোভন, কি করছিস ভাই, নাকি এরকম এটা? করিস না। আরে ভাই, শোন, বাবা, বাবা তুমি জানো বন্ধুদের সাথে মিলেও কি করছে? এই এই শোনো, তুমি চুপ থাকো। ও একটা ছেলে, ও যা ইচ্ছা করতে পারে। এইভাবেই আজকারা দিয়ে ওর মাথাটা খাও। সারাদিন ও বাড়ির বাইরেই থাকে। তুমিও কি যে বলা শুরু করেছো। তুমি তো ওকে কিছু বলতে পারো। বাড়িতে কি হচ্ছে সেসব কিছুই জানে না, কিন্তু পাড়াপড়শি নিয়ে আর চিন্তা। একটু তরকারি দাও। এটা তো সত্যি রে বাবা, তোর বাবা আর আগের মতো খাটতে পারে না, শরীর আর দেয় না রে। ভেবে নে। ইমোশনের ফাঁদে ফেলে বাবা আমাকে চেন্নাই পাঠিয়ে দিল। 1 বছর হয়ে গেছে আমি চেন্নাই এসেছি। অনেক চাকরি করেছি, কিন্তু কোনোটাই আমার ভালো লাগেনি। যেখানেই চাকরি করি না কেন এই নীল শার্টটাই পেতাম, যেন মেঘহীন আকাশের মতো। এমনও চাকরি করেছি যেখানে শুধু মেশিনের সাথে কথা বলতে পারতাম। এখানে সব সময় ভিড়ে ঠাসা, কোনো কিছুই ওর বাইরে নেই। বাড়িতে কোনোদিন নিজের প্লেটটা ধুয়ে খাবার খাইনি, কিন্তু চেন্নাই এসে জুস বানানোর চাকরি করলাম। ডালিম কাটার সময় নিজের আঙুলটাই কেটে ফেললাম। কিন্তু অজানাকে জানার ইচ্ছা আমার অনেক বেশি। কয়েকদিনের মধ্যেই আমার হাত, ছুরি আর ফলমূল একে অপরের সাথে বেশ পরিচিত হয়ে উঠেছে। যে আমাকে অন্য কাজ করতে বলেছিল আর দেশে না ফেরার জন্য ফোর্স করেছিল, ওখানে যে চা বানাচ্ছে ও হলো আমার বন্ধু মণি, আর সামনের দোকানে কাজ করে আনন্দী। এরা দুজনেই আমার খেয়াল রাখে। হ্যাঁ বলুন, কি কি চাই? দাদা, ফলগুলো ভালো তো? ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, পাঠিয়ে দিন। আসুন স্যার। শ্রাবণ, একটা ওয়াটারমেলন জুস। ঠিক আছে, দামটাও ঠিক করে লাগাবেন কিন্তু। থ্যাংক ইউ। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কত হয়েছে? 120 টাকা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আসছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। হয়ে যাবে। হ্যাঁ শ্রাবণ, এটা দেখ। আরে আর কতবার কল করবি? শুধু 2 দিন কথা বলিসনি, মেয়েটার কল এসে যাবে। আরে এই দেখ না, নয়নতারার ব্যাপারে কি লেখা আছে, পড়ি। মেরে তো দাঁত ভেঙে দেবো আমি। এই আরে শ্রাবণ, অটোওয়ালা সামনে বসিয়েছে বলে মাথা গরম আছে? আরে ওটা অন্য মেয়ে, আর এটা হলো আমার ভালোবাসা। সবই তো মেয়ে, তাই না? আরে লাইন মারা আর ভালোবাসার মধ্যে তফাৎ আছে, তুই বুঝবি না, ছাড় তো। যেভাবেই হোক তুই আমাকে অবুঝ বলে খালাস, তুই বোঝালে তো বুঝবো। দাদা একটা চা দিন তো। যা, তোকে বোঝানোর লোক এসে গেছে। 2 মাস আগে পর্যন্ত বিশ্বাস করিনি যে ও আমার প্রেমে পড়বে। ওর সাথে কথা বলতেও আমি সংকোচ করতাম, কারণ হলো ওর চোখ। দাদা একটা চা। দাদা, আমি যেখানেই যাই না কেন একটা লোক আমার পিছু নেয়। কেন? আমি যেখানে যাব তোমাকে জিজ্ঞেস করে যেতে হবে নাকি? চুপ করো, আমি সবকিছু জানি, তুমি আমাকে ফলো করতে না না, থাকো। তোমাকে দেখার জন্য যাই। না, কি রে এরকম বললি কেন? আরে বাদ দে তো, ও সব জানে আমি ওকে দেখি। এখনো আমাকে পছন্দ করে কিনা সেটা ওর ব্যাপার। ভালোই চালাচ্ছিস বস। ব্যাপারটা কি? দোকানে এসে দেমাগ দেখাচ্ছিলে? নিজেকে খুব সুন্দরী মনে করো নাকি? না না, আমি সেরকম ভাবি না। আমি এটা কবে বললাম? সেটা তো তুমি আমাকে এভাবে দেখো না। কি হলো কি? এই একটা চ্যানেল দেখ, প্রাণ থাকলে রিমোটটা এতক্ষণে কেঁদে দিত। কি সব যে দেখে আমার মাথায় ঢোকে না। এই টিভিতেও হাবিজাবি দেখাচ্ছে আর তুই সেগুলো গিলছিস, কিচ্ছু হবে না তোর। এই, আমরা যেটা জানি না সেটাই দেখা উচিত। আচ্ছা, তাহলে তুই ওইসব বিষয়ে জানতে চাস? কি রে তোর টিভি 10টার পরে এসব কি সব প্রোগ্রাম দেখায়, আর তুই এরকম মানুষ যে এই প্রোগ্রামগুলো সব দেখিস? কি যে করিস তুই। এই বসে পড়। আবার শুরু করলো প্রবচন। এবার আমার কথাগুলো মন দিয়ে শোন। যারা আমাদের আগে এখানে ভাড়া থাকতো এই বাড়িতে, এখন আমরা এখানে নতুন থাকছি। যেখানে বেশি ইউজ হয়নি ওখানে হাত দিয়ে দেখলে পুরনো ঐতিহাসিক জিনিস পাওয়া যেতে পারে। হ্যাঁ, ঐতিহাসিক বলতে? ঐতিহাসিক বলতে পুরনো যুগের কয়েন ধরে নে। হ্যাঁ, প্রোগ্রামটা কি এইসব ব্যাপারে দেখাচ্ছিল? এখানে আসার পর থেকে দেখছি টিভি স্ট্যান্ডটা ওখানেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওর নিচে হাত ঢুকিয়ে দেখ, কিছু পেয়ে যেতে পারিস। এই ভালো করে নিচু হয়ে দেখ না। আরে এখানে কিচ্ছু নেই, ওখানে কিছু নেই রে ভাই। উল্টে কোমরে ব্যথা পেলাম, যা খুশি তাই আমাকে দেখো যায়। দুটো জিনিস মনি। প্রথমত,
এই কথাটা গত সপ্তাহেও টিভিতে এসেছিল। তখন টিভি স্ট্যান্ডের নিচে হাত দিয়েছিলাম, তখন একটা পুরনো যুগের কয়েন পেয়েছিলাম। কোমরে ব্যথা হচ্ছে নাকি? তাহলে তোর এরকম প্রোগ্রাম দেখাই উচিত। এই নে। কি দাদা, আসার সময় দুজন লোক তো নিয়ে আসতে পারতেন। ঘুমিয়ে পড়েছিলে? আমি না, ডিস্টার্ব করিনি তো? কোনো ব্যাপার মনি না। ঘরে আছে? হ্যাঁ, এক্ষুনি রেখে দিচ্ছি দিদি। এই বাড়িওয়ালি দিদি এসেছে। আরে এই বাড়িওয়ালি দিদি এসেছে। মনি, একটা আলমারি অর্ডার দিয়েছিলাম, তোমরা কি ডেলিভারি দিতে আসে লোকগুলোকে একটু হেল্প করবে? হ্যাঁ, ঠিক আছে, ইব্রাহিমকে ডাকতে গিয়েছিলাম, ওর বোধহয় আজ নাইট শিফট, দরজায় তালা দেওয়া। কোনো ঠিক ব্যাপার আছে, না, আমরা করে আমরা দিচ্ছি। ঠিক আছে। এই সাবধানে রে। হ্যালো, চল, হ্যাঁ বট। মন্দা, আরে সকাল 9টা নাগাদ আমি চলে যাই। কি বলছেন, নিউজে দেখেছো? সেটাই তো। আরে ম্যাডাম, ওপরে যেতে হবে। আরে একটু তো জায়গা দিন, তাড়াতাড়ি করুন। কি ব্যাপার আরে সতীশ? তুই খুব দাঁড়া না busy মনে ভাই, হচ্ছে। সামনে কিছু লোক জিনিস নিয়ে যাচ্ছে, পাশে জায়গা থাকা উচিত তো। হ্যাঁ, ওদিকে গিয়ে আমি তোকে ফোন করছি, তুই সাবধানে থাকিস, ঠিক আছে? এইদিকে, এই পাশটা। আর তোকে কালকে যেটা বলেছি সেটা যেন এইদিকে, ভুলিস এইদিকে। না, হ্যাঁ? আর সময় মতো সব জিনিস আনিয়ে নিস, বুঝতে পারছিস? ঠিক আছে তো, রাখছি। ভালো হয়েছে লেট করেছে, নাহলে আমাকেও কাজে লাগিয়ে দিত। এই যে, তুমি তো খুব পরিশ্রম করো, কোনো জনপ্রিয় চ্যানেলে কাজ করলে আমরা আরো খুশি হতাম। কি বলবো দিদি, লোকাল চ্যানেল তো। হ্যাঁ, দাঁড়া, দাঁড়া, জানতে না আসছি। চাইলে জিজ্ঞেস করলো কেন? ওইখানে ওই ভগবানের ছবির পাশে রাখো। হ্যাঁ, এই এটা একটু ঘুরিয়ে রাখো, হ্যাঁ, সাবধানে। এইদিকে ঘুরিয়ে রাখবো দিদি? না না না, ছেড়ে দাও, এটা তো যৌতুকই দিতে হবে। ঠিক আছে, একটু হ্যাঁ, ঠিক সরিয়ে আছে। রেখে দিই। আপনারা 100 টাকা করে রাখুন। ঠিক আছে, থ্যাংক ইউ, চলি। চল। আরে দাঁড়াও দাঁড়াও, সতীশ হ্যাঁ, তুমি। সেটাই তো বলছিলাম, আস্তে আস্তে লোকাল চ্যানেলই বড় চ্যানেল আরে হয়। না না, তা না, ওপরে গিয়ে শান্তি দিদিকে বলো আমি ডেকেছি। চ্যানেল শিফট করি আর না করি, এই বাড়িটা শিফট করতে হবে। সব সময় ওকে কিছু না তাড়াতাড়ি কিছু কাজ ডাকো। দিতে থাকে। হ্যাঁ, আসছি, এখনো বলে যাচ্ছে। এই আমাদেরও কি কেউ কিছু টাকা দেবে? চুপ কর না। আচ্ছা তোমরা দিদি, আমাদের কিচ্ছু চায় না। খাবার খেয়েছো? খেয়ে নিয়েছি। এটাই জিজ্ঞেস করার জন্য এসেছিলাম। এরা ভেবেছিল আমরা টাকা দেব। এরা তো বাড়িরই ছেলে, এদের কিভাবে টাকা দেবো? ভালো লাগে সেটা? লক্ষ্মী, ঠিক আছে হ্যাঁ, দিদি, আসছি। আমরা আসছি। লক্ষ্মী, হ্যাঁ, কি হয়েছে বলো। কি হয়েছে গো? যারা মাল তোলে তাদের দোকানদারি পয়সা দেয়, তুমি কেন দিলে? ওটা আমাদের কাজ নয় বলে যদি চলে যেত কি হতো? দুজনকে মিলিয়ে তো শুধু 200 টাকাই দিয়েছি আমি। ওরা যে সাহায্য করলো সেটা টাকার চেয়েও অনেক বড়। সারাদিন কিছু না কিছু বকতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না না, ওকে বলেছিলাম আসার জন্য, এখনো আসলো না। এই বেশি ঝাড়ি মারিস না, মালিক সামনে দাঁড়িয়ে আছে, উনি যাবার পরে দেখ। দাদা 2 গ্লাস জুস দিন তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি এক্ষুনি। এই মনি, হুম, দোকানে এসে কেউ যদি আলতু ফালতু কথা বলে না, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করিস, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। ওকেও বলে দিস। হ্যাঁ, ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ, এই এক্ষুনি কি বললেন শুনে নিয়েছিস হ্যাঁ, তো? তুই দেখ, আমি আসছি। এই আরে ভোডাফোনের মাসিক প্যাকেজের দাম কত? 120। কি ব্যাপার, দুদিন ধরে দোকান বন্ধ কেন? নাম্বার পাল্টে ফেলেছো? তোমাকে কিছু জিজ্ঞেস করছি। গতকাল আমার এঙ্গেজমেন্ট ছিল। তোমাকে বাধ্য করা হয়েছিল? কিভাবে বলবো তোমায়? আর কি কিছু বলার আছে? এতদিন ধরে তুমি টাইম পাস করছিলে আমার সাথে। আমার মামার আত্মীয়র গ্রামে সরকারি শিক্ষকের কাজ পেয়েছে। আমি তোমাকে পছন্দ করি, অস্বীকার করছি না, কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝলাম খুব ভুল করছি আমি। তুমি এখনো অবধি 50 টাকা রিচার্জও করেছো? তুমি কি কাজ করো একবার ভেবে দেখো, তারপর তুমি বুঝতে পারবে। আমি কি কাজ করি টাইম পাস করার সময় মনে আসেনি? কাস্টমারের আসার সময় হয়ে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে আমাকে ঝামেলায় ফেলবে? তাহলে দাঁড়িয়ে থাকো। কি রে, আমি এখানে আছি এটা জানতেই এত সময় লাগালি? ও ল্যাং মারার পর এখানে আসবে আমি জানতাম, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত থাকবি জানতাম না। এই ছোট, হ্যাঁ। এদিকে আয়। বলুন স্যার। একটা কোয়ার্টার, 4 বোতল জল আর গ্লাস নিয়ে আসবি। আরো 50 টাকা লাগবে। এনে
1 ঘন্টা আগেই দোকান বন্ধ করে এসেছি। 8টার সময় আসা তোর জন্য তাড়াতাড়ি আসা? এই কাজটাও জরুরি, জীবনে কি টাকার দরকার নেই? আমি চাকরি করব না, গ্রামে চলে যাবো আমি। তোর কি মাথা খারাপ? তুই একটা মুক্ত পাখি, আসলে তুই খুব ভাগ্যবান। আমি তোর মতো নই, বুঝলি? যা কামাই সব বাড়িতেই দিতে হয়, সকাল থেকে রাত 9টা অবধি খাটতে হয়, তারপরে 1 টাকাও আমার হাতে থাকে না। আনন্দে জিজ্ঞেস করছিল কখনো নিজের নাম্বারে 50 টাকার রিচার্জ করিয়েছো? ওর পিছনে কত খরচা করেছি বলতো? ধার করেই তো খরচা করেছিস। কি? কিছু না। আমি শুনেছি কি বললি। ও যা বললো সেটাও ঠিক, শুধু হাব ভাব দেখাতেই জানি ব্যাস। বড় লোকদের দেখলে আমার হিংসে হয়। মানুষের মধ্যে সব থেকে খারাপ রোগ হচ্ছে লাম্পট্য, কিন্তু সেই রোগটা আমার হয়েছে। যদি এখানে থাকি আর ভালো হবে না। কোথায় যাবেন? তুরুর যাব। ওদিকে যাব না। আরে দিদি, আপনি এখানে? ইব্রাহিম? আসুন দিদি, বাড়ি যাচ্ছেন? আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না ভাই, কোনো ব্যাপার না, আমি আরে বসুন না অটোতেই চলে দিদি, যাব। কি তখন থেকে বলছেন? আসুন বসে পড়ুন। সাবধানে বসবেন। কবিতার বিয়ের প্রস্তুতি কেমন চলছে দিদি? ঠিকই চলছে। ওর জন্যই তো জিনিসপত্র কিনছি, যৌতুক দিতে হবে তো। কত যৌতুক দেবেন? 50 ভরির মতো তো দিতেই হবে। গয়নাও কেনা হয়ে গেছে, ওগুলো সব ব্যাংকের লকারে রেখেছি, ওখানে সেফ থাকবে। চোখে দেখতে পায় না, এটুকু তো করতেই হবে। আচ্ছা। তোমার কি আজকেও নাইট শিফট? হ্যাঁ দিদি, তাই জন্যই বেরিয়েছি। আপনাকে দেখলাম ওখানে একা দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাব। ঠিক আছে। এই কি হলো? কি হয়েছে? সাবধানে, সাবধানে। আপনার গাড়ি চালানো উচিত ছিল, মাথা খারাপ করবেন না। আরে আমি আপনাকে দেখতে পাইনি। হ্যাঁ, মোড়ে মাথা খারাপ নাকি করলে? রাস্তায় আমার ভুল ছিল না, এমন মার মারবো না। আরে যা যা, ছেড়ে তোকে আমি ছাড়বো না বলে দিলাম। ছেড়ে দাও, পাগল বাবা, কোথাকার। চলো চলো চলো। গাড়ি চালাতে জানে না, আমার চলো, উপর চলো। দোষ দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। আর বলছে গায়ে হাত তুলবে। আগে গাড়ি চালানো শেখ, তারপর অন্য কাউকে এই, চাপে পালা গাড়ি গাড়ি চালাবি। হ্যাঁ যা যা। আরে বেশি কথা বলিস না। তোর আর আমার মতো কি এখানে আর কেউ নেই নাকি? এখানে এক একজনের গোপন রহস্য লুকিয়ে আছে, তুই জানিস না, কিন্তু আমি তোকে বলছি শোন। হ্যাঁ? আমাদের দোকানে যে টাকলা লোকটা ওয়াটারমেলন জুস খেতে আসে না, ওই দিন কি হয়েছে? নিজের সেলফোন দোকানে ফেলে রেখে গেছিল। আমি সেটাকে ফেরত দিতে গেছিলাম, তখনই আমি জানতে পারলাম যে ও পুলিশের লোক। স্যার এই বইটা। আরে ওই বইটা হাত দিচ্ছ কেন? ওটা রেখে দাও, ওটা পড়ে তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে আমি এটাই পড়বো। ও পুলিশ নাকি? পুলিশ না রে, পুলিশের সাথে থাকে না পুলিশের গুপ্তচর। এভাবেই এক একটা মানুষের এক একটা মুখোশ থাকে, কিন্তু আমাদের। তুই হলি চাওয়ালা, আমি হলাম জুসওয়ালা, শুধু এইটুকুই। ওই টাকলার সাথে মিশে পুলিশ কি করে কেস ডিল করে সেটা জেনে গেছি। পুলিশদের মাথায় খুব বুদ্ধি, বুঝলি? তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কোনো ব্যাপার না দিদি, আপনি সাবধানে যান। আরে ইব্রাহিম, কি হয়েছে দিদি? মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না। আমরা যেখানে পড়ে গিয়েছিলাম মনে হয় ওখানেই পড়ে আছে। চিন্তা করবেন না, পেয়ে যাবেন। আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমি বাড়িতে ফোন করেছি, একটু চুপ কর। হ্যালো শ্রবণ, ভালো আছিস তো? খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি। কালকে গ্রামে আসছি, ভালো কিছু বানিয়ে রেখো। ছুটি নিয়ে আসছিস কি? না, এমনিতেই একেবারে চলে আসছি। কি বললি? এখানে কি পড়ে আছে যে এখানে থাকবি? আসার কোনো দরকার নেই, ওখানেই থাক। এখানে এসেই বা কি করবি? বন্ধুদের সাথে তো ঘুরে বেড়াবি। আরে মা। কি মামা করছিস? দাও আমার ফোনটা দাও। আরে শ্রবণ। হ্যাঁ বলো বাবা। সংসারের দায়িত্ব এখন তোর ওপর বাবা। এখন থেকে তোকেই সবকিছু দেখে শুনে রাখতে হবে। আমার চিতাতেও আগুন দিতে হবে। কি হলো? আমাকে ফোনটা দাও। হ্যালো শ্রবণ, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো মা। কি জন্য এখানে আসছিস কাজ ছেড়ে? তোর বোনের কি বিয়ে দিতে হবে না? তোর বাবাও অসুস্থ, ভালো করে কিছু তো কাজ কর, কিছু তো একটা কর, ভালো কিছু। আরে এটা তুই কি করলি? খুঁজে নেবো, চল। হ্যাঁ পেলি কি খুঁজে? হ্যাঁ, আরে কোথায় ফেললাম আর কোথায় খুঁজছিস? নিজে ফেলে আবার আমাকেই মারছিস। কি? আমরা কি খেয়ে যাবো নাকি সোজা রুমে? হ্যাঁ চল।
মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, তাড়াতাড়ি চল। তুই কি খাবি বলতো? আমি কিচ্ছু খাবো না, তাড়াতাড়ি রুমে চল। তোর যে কি হয়, মাতাল হয়ে ফোন ভেঙে ফেলে। ওই দেখ যাচ্ছে। কে রে? আরে ওই তো ইব্রাহিম। কোথায়? হ্যাঁ, আমি কি ওর মতো কিপটে নাকি? হ্যাঁ, টাকা আছে, চল গিয়ে পেট পুড়ে খাই। মনে কি? আমার তো মনে হচ্ছে ফ্যানটা এক্ষুনি নিচে পড়বে। আরে আসছিস কেন? আমাদের মধ্যে যে কারোর মাথায় পড়তে পারে। আজ পড়লে যে কারোর উপর পড়তে পারে, আর যদি কালকে পড়ে, হ্যাঁ, তুই তো একাই থাকবি, আমি তো গ্রামে চলে যাব। হ্যাঁ, এই ছাদে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, যাই গিয়ে নিয়ে আসি। হ্যাঁ যা, তুই গিয়ে নিয়ে। এই ফ্যানটা খুলে পড়লে আমি এটা ধরবো। হ্যাঁ, পুরো পাগল হয়ে গেছে। মনি, হ্যাঁ হ্যাঁ দিদি, ছাদে মাদুর ফেলেছিলাম শুকনোর জন্য, একটু এনে হ্যাঁ দেবে? হ্যাঁ ঠিক আছে। দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছো। ইব্রাহিমের সাথে বাইকে এসেছো আর চাবি হারিয়ে ফেললে। দিদি আসলে কি হয়েছে, ও খুঁজতে গিয়েছিল কিন্তু খুঁজে পাইনি। অন্য চাবি তো আছে, এমনিতেও সোমবার গিয়ে ব্যাংকে লকারে রেখে আসবো, ওখানে সেফ থাকবে। ঠিক আছে? তোমার মনটা কোথায় থাকে? হ্যাঁ, আমাকেই তো সবটা করতে হয়, তুমি তো খালি বলেই খালাস। দিদি আসছি। থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ। শ্রাবণ, ও ওখানে আছিস? কি করছিস ভাই? আমার মাথার জন্য ব্ল্যাক টি আর সিগারেট জমে যাবে, এই না? তুই বানালে তো এরকমই বলবি। এই, এটা তো ইব্রাহিমের শার্ট, তাই না? এটা নিয়ে গিয়ে ছাদে রেখে আয়, বৃষ্টিতে ভিজুক। এই তুই নিজে গিয়ে রেখে আয়। একে তো কিছুই করিস না, ছোটখাটো কাজও আমাকে দিয়ে করাস। নিচে আসলে তুই কিছু বলিস, আর ওপরে উঠলে দিদি কিছু না কিছু বলে। চাবি নেই এরকম কিছু বকবক করছিল। হ্যাঁ, কিসের চাবি? কোনো আলমারির চাবি বলছিল। আরে ঠিক করে বল না, দিদি কি বলছিল? এটা কি ওনা? হ্যাঁ হতে পারে। তাহলে গিয়ে দিয়ে আসি। কিন্তু ব্যাগে 400 টাকা ছিল, সেই ব্যাপারে কি বলবি? তুই এটাই ভাবছিস? আমার মাথায় অন্য কিছু ঘুরছে। তাহলে আমাদের হাতে আর একটা দিনই সময় আছে। ভাই ভুল কিছু ভাবছিস না তো? তাহলে গিয়ে দিয়ে আয়। তুই যেটা ভাবছিস সেটা কি রে? তুই ভয় পেয়ে তাড়াহুড়োতে চিন্তা ভাবনা করিস, আর আমি শান্তিতে মাথা লাগিয়ে চিন্তা করি, বুঝলি? হ্যাঁ, এই তুই চুরি করতে চাইছিস নাকি? খুব রিস্ক কিন্তু এটা। এটা যদি ওনাদের চাবি না হয় তাহলে? এই আমি কিছু জিজ্ঞেস করছি। আমরা যখন হেঁটে ফিরছিলাম তখন ওই সময় ইব্রাহিম সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। ও হয়তো চাবিটা খুঁজতেই বেরিয়েছিল। তাহলে তো ও হয়তো আমাদেরকেও দেখেছিল। আমরা নিয়েছি, আন্দাজও করতে পারে। তুই তো ওকে দেখিসনি, আমি তোকে দেখিয়েছি। ও হয়তো কিছু না দেখেই চলে গেছে, আর দেখলেও দেখবে যে আমরা আমাদের রুমে ফিরছি, ব্যাস এইটুকুই। তুই ওর ব্যাপারে ভেবে এত ভয় পাস না। আমি মাথায় সব কিছু ভেবেই প্ল্যানটা করেছি। হ্যাঁ, বুঝলাম না ঠিক। হারিয়ে যাওয়া চাবিটা ইব্রাহিম পেয়েছে, কিন্তু ও ওনারকে দেয়নি। আর যে চাবিটা হারিয়েছে সেটার ব্যাপারে আর কেউ জানেও না। পুলিশের এনকোয়ারির আগেই ইব্রাহিমকে এটাতে ফাঁসিয়ে আমাদের নিজেকে বাঁচাতে হবে। আসলে পুলিশের বুদ্ধি ব্যবহার করেই আমরা ওদেরকেই বোকা বানাবো। ইব্রাহিমের শার্টটা এনেছিস না তুই? তুই কি করতে চাইছিস? পুলিশের লোকেরা এরকম ছোট ছোট ক্লু দেখেই চোরকে ধরে, আর সেই সূত্র আমরাই দেব। আলমারির লক না ভেঙে চুরি করার কেস, এমনটাই নিউজে আসবে।
ওনার বলবে চাবি মিসিং। ওদের তরফ থেকে তদন্তে ইব্রাহিমের এই কলার, বোতাম, সুতো এইগুলো পেলে জলের মতো সব ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে চুরি করবো এটাই ভাবছিস? তাহলে কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস? তাহলে যা গিয়ে চাবিটা দিয়ে আয়। ঠিক আছে, বল। সোমবারে ওই আলমারি থেকে গয়না বার করে ব্যাংকে রেখে দেবে, তাই না? এই 1 মিনিট, ইব্রাহিম কি করে জানবে যে আলমারিতে গয়না আছে? এটা একটা চিন্তার বিষয়। হতে পারে ওই হারিয়ে যাওয়া চাবি কতটা জরুরি সেটা বোঝাতে ওনার দিদি গয়নার ব্যাপারেও বলেছে। ঠিক আছে, ওসব ছাড় না। আলমারি খোলা কেন ওসব পুলিশ ওকে জিজ্ঞেস করবে, আমাদের তাতে কি? আরে ওই নতুন আলমারি যেটা আমরা উপরে তুলেছিলাম ওটাতে যদি রেখে দিয়ে থাকে। এমনটা হবে না মনে, আমরাই আলমারির মুখটা দেওয়ালের দিকে করে রেখেছিলাম, তাই না? সোমবার সব গয়না ব্যাংকে রেখে আসবে। কাল একদিনের জন্য গয়না এইদিক ওদিক করবে না, বুঝলি? সেটা তো ভালো, কিন্তু গয়না বের করবি কি করে? দিদি যখন বাড়িতে থাকবে না, রোজ 5টা 6টার সময় দিদি মন্দিরে যায় না, ওই সময় করব। ঠিক আছে, কিন্তু ওই অন্ধ মেয়েটা? আলমারি ভাঙতে যাচ্ছি না তো, খুলতেই তো যাচ্ছি। সেলভাম দাদা তো নিজের বিছানা ছেড়ে নড়তেই পারেন না, দেখা যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু গয়নাগুলো বিক্রি করবি কোথায়? একটা বাইক চুরির কেস মনি, ওটার ব্যাপারে আমি পড়েছি। চোরটা নাম্বার প্লেট বদলানোর পর বাইকটা স্ট্যান্ডে গিয়ে রেখে যেত। কিছুদিন বাদে ওই বাইকটা নিয়ে অন্য আরেকটা বাস স্ট্যান্ডে গিয়ে রেখে যেত। পুরো কেসটা মিটে যাবার পর ওই বাইকটা ইউজ করেছে। সে তো অন্য কোনো একটা কেসে ফাঁসার পর ওই বাইকের কেসটা সামনে আসে। আমরাও গয়না চুরি করার পর ওই বাস ডিপোতে যে লাগেজ রাখার জায়গা রয়েছে না, তারপর ওখানে নিয়ে গিয়ে ভালোভাবে রেখে দেবো। তারপর কিছুদিন পরে অন্য একটা বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে রেখে দেবো, ঠিক আছে? ভাই, এই সব কিছুতে আমি বিপদ দেখতে পাচ্ছি রে। এই গোল গোল করে ঘোরা ফ্যানটা মাথার উপর পড়ে যাবে বলে তুই ঘুমাতে পারিস না। এইভাবে যদি সব কিছুতে তুই ভয় পাস তাহলে তুই বাঁচবি কি করে? আমরা ভালোভাবে বাঁচতে পারবো না মনি। আমরা একটা সুযোগ পেয়েছি, কি বলিস? আরে কি হয়েছে? প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা লাগছে। ফ্যানটা আবার না পড়ে যায় তাই ভয় পাচ্ছি। সকাল হতেই রুম থেকে বাইরে বেরিয়ে যা। সন্ধে পর্যন্ত ওনার দিদি যেন তোকে না দেখতে পায়। চাবি যে হারিয়ে গেছে সেটা শুধু আমরা জানি, ওনার জানার কথা নয়। মালিককে বলে দোকান থেকে ছুটি নিয়ে নে। তুই মদ খেয়ে প্ল্যানটা করলি, কোথাও আবার ভুলে যাবি না তো ভাই? না। কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝলাম খুব ভুল করছি আমি। এই, ওদের দেখে ভয় পাচ্ছিস কেন রে? ওই দিদি একটা এনজিওতে আছে। হ্যাঁ। ওই জিজ্ঞেস করার পর বলল যে অভিনেতা নাকি ওই ফিল্মে আপত্তিকর কিছু ভাষা ব্যবহার করেছিল। তাই আমি বললাম যে আপনার স্বামীও তো প্রতিদিন মদ খেয়ে গালাগাল দেয়, ওনার সাথেও কি এরকম করা উচিত? তা ঠিকই তো বলেছিস তুই। কি ঠিক বলেছি? যেদিন থেকে আমি ওনাকে কথাটা জিজ্ঞেস করেছি সেদিন থেকে আমাকে দেখলেই চোখ রাঙায়। আমরা এই সোসাইটিতে শুধুমাত্র একটা কাঠের পুতুল। আমাদের সোনার পুতুল হতে হলে আমাদের দামি পুতুল হতে হবে। বড় লোকদের দেখলে আমার হিংসে হয়। মানুষের মধ্যে সব থেকে খারাপ রোগ হচ্ছে লামপট্ট। 2 ইডলি আর তুই? আরে পুরনো সিনেমা কেন লাগিয়েছে? আরে সিনেমার লোকেদের মধ্যে স্ট্রাইক চলছে তাই পুরনো সিনেমা চালাচ্ছে। উনি শোনো আরেকটা কথা, বেশি কোণে বসা বা বেশি দূরে বসা দুটোতেই ফাঁসতে পারি, মনে রাখিস। এসব করা কি খুবই জরুরি? আমার খুব ভয় লাগছে। এখন আমরা যে ফিল্মটা দেখছি সেখানে আমরা যে কাজটা করছি সেটা যদি হিরো করে লোকে পছন্দ করবে কি? হিরো যেটা করছে সেটা যদি আমরা করি তোর পছন্দ হবে? আমরা কি হিরো নাকি? তোর ব্যাপারে আমি জানি, কিন্তু আমি জানি আমি হিরো। ফেসে গেলে অসম্মান হবে, লোকেরা খারাপ নজরে দেখবে রে। একটা মানুষের কাছে যদি টাকা না থাকে প্রত্যেকটা মানুষ তাকে ওরকম ভাবেই দেখে। কেউ যদি তার জীবনে অনেক কষ্ট করে উপরে আসে তাহলে তার জাতি কি, ধর্ম কি, সবাই এই ব্যাপারেই কথা বলবে। কেউ দেখবে না সে কিভাবে সফল হলো। আর শুধু তাই না, এ তেলেগুওয়ালা, এ কন্নড়ওয়ালা, এই হিন্দিওয়ালা এরকম আলাদা আলাদাভাবেই ডাকবে। যতই কষ্ট করে এগিয়ে যাও না কেন এই শহর মানুষকে এরকমভাবেই দেখবে। আমাদের উপরে ওঠার জন্য যদি এরকম বড়সড় কোনো কাজ করতে হয় তাতে কোনো ভুল নেই, বুঝলি?
যা করছি ভগবান সব দেখছে। কবিতা চোখে দেখতে পায় না, সেলভম দাদা শরীর অসাড় হয়ে গেছে, এ সব কথা আমি ভাববো না বল? আমরা যা করছি ভগবান দেখছে না রে। একটু খাবারের আশায় আমরা বসে থাকি, সেটাও তো ভগবান দেখে। তাহলে এটাও দেখতে দে। হ্যালো, হ্যাঁ মা। শ্রাবণ, হ্যাঁ বলো মা। তোর বোন বাড়ি ছেড়ে পালিয়েছে, এখনো ফেরেনি। মনে হচ্ছে কারোর সাথে পালিয়ে গেছে। এটা গ্রামের সবাই বলা বলি। এটা তুমি কি বলছো মা? এই আওয়াজটা কমা না। এইসব শোনার পর তোর বাবার বুকে কি হয়েছে রে? ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে বাবু। তুমি কেঁদো না মা। কেউ আছে তোমার সাথে? হ্যাঁ বাবু, রবি সাথে আছে। ফোনটা ওকে দাও। হ্যাঁ দিচ্ছি। নাও, তোমার সাথে হ্যাঁ, কথা দিন না। বলবে। কি হলো তোমার? হ্যালো, হ্যাঁ বল না। ভাই একটু দেখে নিস। চিন্তা করিস না, আমি তো এখানে আছি। আপনি ভাববেন না, আমি আছি হ্যাঁ এখানে। বাবা। এই শ্রাবণ, এটা তুই কি বললি? সময় থাকতে যদি বিয়ে না হয় তাহলে এটাই হয়। এত সহজে কি করে বললি? তাহলে আবার কি, আমাকেও মায়ের মতো কাঁদতে বলছিস নাকি? আমি বেরোচ্ছি। আগে গিয়ে চাবিটা ফেলে দে, ওটার জন্য এসব হচ্ছে। শোনো, হ্যাঁ দিদি। আমরা মন্দিরে যাচ্ছি, ওখানে পুজো রেখেছি। তুমি শ্রবণকে নিয়ে চলে এসো। দিদি, শ্রাবণের বাবার শরীরটা খারাপ, একটু আগেই কলেজ ছিল। ও তাই নাকি? মনি বলল। চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো না শ্রাবণ, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি এক্ষুনি যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। ওকে বাসে বসিয়ে যদি সম্ভব হয় মন্দিরে চলে এসো। চলো। এই, আমি তালা দিয়ে আসছি।
ব্যাগটা খোল, তাড়াতাড়ি কর। কি হলো? তোর বাবা আর নেই। শিবম, तुमेव मातश्च पिता कविता, तुमेव अश्विनी तुमेव नक्षत्र। बन्धुश्च सखा तुमेव तुमेव विद्या द्रवीरं तुमेव तुमेव दीदी। सर्वं मम देव देवा एषो मङ्गलं मणि। भगवान् विष्णु एदिके एषो मङ्गलं ना। गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरे। শ্রবণকে গাড়িতে তুলে দিয়েছো? আপনাদের বেরোনোর পরে আমরা বেরিয়েছি, ওকে বাসে তুলে এলাম। ঠিক আছে। শ্রাবণের বাবা মারা গেছে। ও মা, সে কি? আমরা যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে ফোন এসেছিল। কি কি হয়েছে মা? শোভনের বাবা মারা গেছে। এটা কি করে হয়ে গেল? লক্ষ্মী আসো মা। আমরা পুজো দিয়ে আসছি। হ্যাঁ চলো। দিদি চিন্তা করবেন না, গয়না পেয়ে যাবেন। কে চুরি করেছে তুমি জানো? হুম? আমি জানি। আরে না না, হ্যাঁ, হ্যাঁ এই জানি না। চুরিটা তো আমিই করেছি। হ্যাঁ, হুম। সব শেষ হয়ে গেল, যা জমা করেছিলাম সব লুট হয়ে গেল। এবার আমাকে একটু বিষ দিয়ে দাও, আমিও খেয়ে মরে যাই। হুম, যদি দরকার হয় আমি ওষুধ দিতে পারি। এই মুখ বন্ধ রাখ। দাদা আপনিও না চুপ থাকুন, পুলিশকে তো বলেইছেন, খুঁজে বার করে দেবে। মনি, এখনই চ্যানেলের লোক চলে আসবে, একটা ভালো হ্যাঁ, শার্ট পরে ফটো আয়। তুলবে তো। কি হয়ে গেল? শ্রাবণ, সব রেডি করে ফেলেছি, তুই ড্রেস চেঞ্জ করে আয়। কি করলে? তালা ভেঙে চুরি করেছে সেটা মনে হয় না। চাবিটা তো আপনার কাছেই আছে তাই না? কলারের অংশ, সুতো আর বোতাম একসাথে পেয়েছি। এই আলমারি কি একটাই চাবি? হ্যাঁ, আর একটা চাবি আছে। শনিবার রাতে বাইকে আসার সময় রাস্তায় একটা চাবি হারিয়ে গেছে। হ্যাঁ, শান্তি দিদি, তোমার মেয়ে এসছে, ওদিকে দেখো। কি রে, এখানে এসেছিস কেন? পালিয়ে গেছিলিস না? তোর সাহস হলো কি করে এখানে আসার? তোর জন্য তোর বাবা চলে গেছে। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা তুই এখান থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। যা তুই এখান থেকে। এখানে আসার সাহস হলো কি করে? ছেড়ে দে আমাকে। আরে এত চেঁচামেচি করছো কেন? শ্রাবণ, তোর মাকে বাড়ি নিয়ে যা। যে মরেছে সে আমার স্বামী, তুই কে? হ্যাঁ হ্যাঁ, জানি চুপ জানি। করো না। তুই আয় এদিকে। স্যার, হ্যালো, এটা কি করছেন আপনি? এই স্যার স্যার প্লিজ, কারণটা জানতে পারি কি? চুপ কর। হুম। তুই যখন বাড়ি থেকে বেরিয়েছিলি সেই সময় চাবিটা হারিয়েছিল। ওর সঙ্গে তোর কানেকশন নিশ্চয়ই আছে, কারণ কাল সন্ধ্যাবেলায় মন্দির যাওয়ার সময় গয়না ওখানেই ছিল। ওর স্বামী তো সেই সময় বিছানায় ছিল, বাড়িতে কেউ ছিল না সেই সময় কাজটা করেছিস। স্যার গতকাল আমার শরীর সত্যি খারাপ ছিল। মেডিকেল সার্টিফিকেট আছে নাকি? স্যার জাস্ট একটু মাথা ব্যথা করছিল। আমি ভেবেছিলাম যে তুই অন্য কোনো গল্প শোনাবি, যে আমি একজন মুসলিম তাই আমি মন্দিরে যাইনি, তাই না? স্যার আমি ওই রকম লোক নই। তুই কেমন লোক সেটা আমি পুলিশ স্টেশনে দেখবো। এই স্যার নিয়ে চলে গে। চল। স্যার এই হলো পুলিশের খেলা, দেখলে তো আধ ঘন্টার মধ্যে গ্রেপ্তার। হ্যাঁ হ্যাঁ, এর দরজাটা কেন খুলছে? হ্যাঁ, এই রুমটা কার? এই তো এর রুম। এই এদিকে আয়। স্যার। কি নাম তোর? মনিকানন্দ স্যার। এই ইব্রাহিম কি তোর বন্ধু? না স্যার, আমার পাশের রুমের ভাড়াটিয়া। তুই কি করিস? চায়ের দোকানে কাজ করি। কাজে যাসনি?
যেতে হবে স্যার, দেরি হয়ে গেছে। তুই কি একা থাকিস? না স্যার, শ্রবণ নামে একজনও থাকে, দুজনে একসাথে থাকে। আমি কি জিজ্ঞেস করেছি তোকে? মুখটা বন্ধ করে চুপচাপ দাঁড়া। আমি কি ভুল কিছু বললাম? শ্রাবণ নামের একটা বন্ধু থাকে স্যার, ওর বাবা মারা গেল তাই ও গ্রামের বাড়িতে গেছে। কবে গেছে ও? কাল সন্ধ্যায় স্যার। এই পুলিশের লোকরাও আমাদের মধ্যে এনকোয়ারি করে। তোর বন্ধুর বাবার অন্ত্যেষ্টিতে তুই গেলি না? না স্যার, দোকান দেখার জন্য কেউ একজন তো চায়, তাই না? বাবা, বাবা, আমাদের ছেড়ে কেন চলে গেলে? তোর এটা করা ঠিক হয়নি। তুই কিছুতেই খুশি থাকতে পারবি না। আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বনাশ হবে। মরে যা তুই। স্যার, স্পট থেকে বলছি স্যার। ওই মেয়েটার বাবা মারা গেছে আর বাড়িতে অন্য সমস্যা চলছে স্যার। আরে কি করছে? ভেতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করবো? না না, ছেড়ে দাও, প্রয়োজন হলে ফোন করব। আমি কিছু দূর এগিয়েছি, আমরা আসামিকে ধরে ফেলেছি, দরকার হলে জানাবো। তোর বন্ধু আসার পর দুজনে মিলে পুলিশ স্টেশনে আসবি। হ্যাঁ, তোমরা দুজনে নিজেদের ফোন নাম্বার দিয়ে চলে যাও। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থঙ্গতোপি বা যা স্মরেৎ পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। পিতৃদেবতাভ্যো নমঃ। ওম শান্তিরেব শান্তি বনস্পতয়ঃ শান্তি। ওম কায়নশ্চিত্ত বুদ্ধোতি সখা বৃত সখা কায়া। ওম শান্তি। এই কিরে, ফ্যান না চালিয়ে আছিস কি করে? বাদ দে না। এই শোন না, এই 1 সপ্তাহ ধরে ভয়ে ভয়ে আছি। ভয়ের চোটে জ্বরও এসেছিল, গায়ে হাত দিয়ে দেখ। এই সবাই সন্দেহের চোখে তাকাচ্ছিল। তুই ঠিকই বলেছিলি, ইব্রাহিমকে সন্দেহের বশে তুলে নিয়েছে পুলিশ। কিন্তু ওর মামার ওই পলিটিক্যাল কানেকশন আছে না, তাই একদিনেই বাইরে বেরিয়ে এসেছে। জানি না এফআইআর হয়েছে কিনা। রুমও খালি করে দিয়েছে। আজকাল নাকি নতুন কোনো লোকের সঙ্গে কাজ করছে। কি ভাই, আমি এসব বলে যাচ্ছি আর চুপচাপ সবকিছু শুনছিস, কিছুই বলছিস না। জিজ্ঞেস করেছি তোকে, তুই তো নিজেই সব বলে যাচ্ছিস। ঠিক আছে, গয়নাগুলো নিরাপদে রেখেছিস তো? না মনি, পরে ভেবে দেখলাম ওটাতে ঝামেলা হতে পারে। ওর থেকেও ভালো জায়গায়, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জায়গায় পুঁতে রেখেছি। ঠিক আছে। আরে আমি ওই ফোনটা, আরে যদি জানতাম ফোনটা বন্ধ করতাম না। তুই হ্যাঁ, বাদ দে, তুই পারবি না। হে ভগবান, ওই ওনার দিদি চুরি করার আগে এই ব্যাপারে আমরা চিন্তা করেছি মনি। এখন ভাবতে গেলে শুধু শুধু খারাপ লাগবে। আমি আসলে সেরকমটা ভাবছি না। চুরির আগে এসব ভাবা উচিত ছিল না তোর? ধুর, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তুই আমাকে কি বলতে চাইছিলি? না না, গয়না হারানোর কারণে দিদি সবার ভাড়া বাড়াতে চলেছে। আর শোন না, এই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। গ্রাম থেকে ফিরে আসার পর তোকে থানায় যেতে হবে, ইন্সপেক্টর বলেছিলেন। হ্যাঁ, যেতে তো হবেই, না হলে সন্দেহ হবে। তারপর ওই দিন যখন ইব্রাহিমকে তুলে নিয়ে গেল, ভাবলাম আমাকেও তুলে নিয়ে যাবে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আমাকেও জেলে পুরে দেবে। কি দেখছিস বলতো তুই? সকালে কাজে যেতে হবে, ঘুমিয়ে পড়। বাড়িতে অনেক সমস্যা। যে ছেলেটা আমার বোনকে নিয়ে পালিয়েছিল, এখনো দুজনকে ওদের পরিবার মেনে নেয়নি। দুজন এখন আমাদের বাড়িতেই আছে, আর বোনও গর্ভবতী। এই তো কদিন আগেই পালালো। চিন্তা করিস না, এবার তো মামা হবি। স্যার নমস্কার স্যার। গ্রাম থেকে কবে এসেছিস তুই? কাল রাতে স্যার। মা কি করে মারা গেছে? স্যার, মা কি করে মারা গেছে? স্যার, মা মরেনি, বাবা মরেছে। সেদিন তুই মা বলেছিলি না? বাবা স্যার, হার্ট অ্যাটাক।
ভাবছিসটা কি? আমরা এই ব্যাপারে তদন্ত করে ফেলেছি। ফোন কল ট্র্যাক করে আমরা এটা জানতে পেরেছি যে তুই ওকে ফোন করেছিলি, আর তারপর বেশ কিছুদিন ফোন করিসনি। তাছাড়া জানা গেছে এর ফোনে এমন লোকের কল এসেছিল যারা আমাদের সন্দেহের মধ্যে পড়ে। কিরে এই, স্যার ফোনটা তো হারিয়ে গেছে স্যার। আমি জানি না কোথায় হারিয়েছি। এখনো রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। আমি অনেক নম্বর থেকে ট্রাই করেছি কিন্তু কেউ ফোনটা তুলছে না স্যার। আমি জানি না ফোনটা কোথায় স্যার। জানতাম ওর ফোনটা হারিয়ে গেছে, তাই দোকানের মালিককে ফোনটা করেছিলাম। মানে নাকি? হ্যাঁ দাদা। এই তো ওকে দিন না। মানে হ্যাঁ দাদা। ফোন শ্রাবণ, আমি খেয়ে নিয়েছি। তুই খেয়েছিস? শ্রবণের সঙ্গে কথা বলছিল না সরোজিনীর সঙ্গে? এত খুশি দেখাচ্ছে, কিছু তো একটা গন্ডগোল আছে। সেদিন সন্ধ্যাবেলা কল করার সময় গাড়ির শব্দে কোনো কিছু শুনতে পাইনি স্যার। হ্যাঁ, এই মাসের বেতন পাওয়ার পর স্যার আমি একটা নতুন ফোন কিনবো। ফোন কেনার পর আমি নিজেই আপনাকে নতুন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, ওই মুসলিম ছেলেটার নাম কি? ইব্রাহিম স্যার। হ্যাঁ, ওকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে, নইলে চাপকের চামড়া গুটিয়ে নিতাম। তোদের মালকিন যার গয়না চুরি হয়েছে সেই এই ব্যাপারে কোনো বিশেষ উৎসাহ দেখাচ্ছে না। যদি আমার উপর প্রেশার আসে না, তাহলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না। যখনই ফোন করব চলে আসবি। যা এখন। এই, তোদের দুজনের যে নতুন নাম্বার আর তোদের ওনারের নাম্বার দুটোই পরে এসে লিখিয়ে যাবি। ঠিক আছে স্যার। যা এখন। আসছি স্যার। ভালো একটা ফোন দেখান। এই দেখুন, এটা লেটেস্ট। এটা ঠিক আছে তো? কি রে বল না। তুই বস অন্য জিনিস। একটু ফোনটা দে। কেন ভাই? দে না বলছি। এটা আমার কাছে থাকবে। যখন ওনার দিদি তোকে ফোনটা হাতে দেবে তখন তুই আমার সাথে কথা বলিস। তাহলে ফালতু কথা বলবি না তুই। পুলিশ যদি চায় তাহলে এই নাম্বারটা দিয়ে দিবি, বাকি সবকিছু এসে বলবো। আমি তো ফোন নিজেই বন্ধ করতে পারতাম। তুই পারবি না মনি। ফোন হাতে থাকলে তুই তালগোল পাকিয়ে ফেলতিস। তোর নাম্বারটাতে তুই কল করে দেখেছিস? না। আমি তোর ফোন সুইচ অফ করিনি। যখন পুলিশ তোর ফোন কল ট্র্যাক করার চেষ্টা করবে, শুধুমাত্র সন্ধ্যেবেলায় যে কলগুলো করেছিস সেগুলো থাকবে, বাকিটা বুঝে গেছিস বোধহয়। আমি এটা কিভাবে করব? ফোন তো আমার কাছেই আছে। আমি করেছি তো। এরকমটা কেন করলি ভাই? যদি ফোন নাম্বারটা না দিতিস তাহলে কিন্তু ওদের সন্দেহটা আরো বেশি হতো, সেই জন্য তোর কাছ থেকে নিয়ে নিয়েছি। ফোন চালু অবস্থায় থাকলে তবেই ওরা ট্র্যাক করতে পারবে, বুঝলি? গতকাল এটার ব্যাপারেই জিজ্ঞেস করছিল। ফোন হারিয়ে গেছে। গতকাল অবধি ট্রাই করেছি কিন্তু রিং হয়ে যাচ্ছিল, কিন্তু গতকাল রাত থেকে ফোনটা বন্ধ বলছে। হয়তো চার্জ শেষ হয়ে গেছে বা যে পেয়েছে সে বন্ধ করে রেখেছে, এটাই বলবি। এখন তোর ফোনটা চার্জ থেকে বের করে একটা জায়গায় ফেলে আসছি। এতক্ষণেও কেউ ফোনটা তোলেনি। থু মনে, পুলিশের উপরেই পুলিশের সমস্ত কাজ ছেড়ে দেওয়া উচিত। নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য প্রশ্ন তৈরি করে যদি সেই প্রশ্নের উত্তর আমরাই দিই তাহলে ওরা আমাদের ছুঁতেও পারবে না। আমাদের কল ট্র্যাক করার জন্য ওরা অধীর আগ্রহে বসে থাকবে। পুলিশ আমাকে থাপ্পড় মারলো, ভাবলাম তুই রেগে যাবি। রাগ করব? আমার তো হাসি পাচ্ছিল। এই ট্রিকগুলো দুর্বল লোকেদের উপর ভীষণ কাজ করে। পুলিশ যদি ওটাতে একটুও প্রমাণ পায় তাহলে কিন্তু আমাদের খেলা শেষ। তাছাড়া তোকে চারটে চড় মারলেই তুই সব বলে দিবি। তুইও না, আমাকে কি গাধা ভাবছিস তুই? প্রমাণ কি করে পাবো রে? চিন্তা কর, ভালো করে চিন্তা করে বল। যদি দুটো জিনিস জানতে পারে তাহলে আমাদের জেলে ভরে দেবে। এই এই ফিঙ্গারপ্রিন্ট হবে নাকি? পুলিশ আলমারি থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছিল রে। আরে আমি সব কাজ রুমাল হাতে নিয়ে করেছিলাম। শুধু তাই নয়, ওইগুলো খোঁজার চক্করে বাড়ির মালিক আর বাকি অনেকেরই ফিঙ্গারপ্রিন্টস ওখানে থাকবে। আর ওই দ্বিতীয়টা কি রে, কি ভাবছিস? কিছুই বুঝতে পারছি না। ভালো করে চিন্তা করে দেখ। পুলিশ যদি জিজ্ঞেস করে চুরির দিন আমরা কাজে আসিনি কেন, তাহলে কি বলবি তুই? সেটাও তুই বলে দে। সেটাও আমরা ম্যানেজ করে নিতে পারবো। ওটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে। ওই ঘরটা যে ভালো করে জানে সেই এই কাজটা করতে পারে।
ভেতরে শুয়ে থাকা সেলভান দাদা, যদি নতুন কোনো লোক ভেতরে ঢোকে তাহলে সে তার বিছানা ছেড়ে আলমারি আর লোকটার দিকে দেখতে পেত। উনি হাঁটতে পারবে কিনা সেটাও তার জানার কথা না, সে উঠতে পারবে কিনা সেও তো জানতো না। তাহলে এই ঘরটার ব্যাপারে যে সবকিছু জানে সেই এই কাজটা করেছে। যদি ওরকম বলা হয় তাহলে ওই লিস্টে সবার আগে আমাদের নাম থাকবে। বেশি ভাবিস না, ফাঁসারও একটা লিমিট হয়, কিন্তু বাঁচার জন্য কোনো সীমা নেই। 2টোর সময় দোকান খুলতে বলেছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। 1 মিনিট দাঁড়া। হ্যালো শ্রবণ, তুমি কোথায় গো? হ্যাঁ, রুমে আছি দিদি। একটু উপরে আসতে পারবে কি? হ্যাঁ, আসছি দিদি, তুই ভেতরে যা, আমি আসছি। এসো, বসো। তোমার বাবার কাজের পর আমি একটা ফোনও করতে পারিনি। আমাদের এখানে শোচনীয় অবস্থা, এখানে কিচ্ছু ঠিক নেই। শুনেছি দিদি। বাড়িতে সবাই ভালো আছে তো? তোমার মা কেমন আছেন? ঠিক আছে। এখন আমরা কিভাবে বাঁচবো? এই মানুষটাকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়েছিলাম, এটা শুনে আমার বাবার হার্ট অ্যাটাক হয় আর উনি ওখানেই মারা যান। হ্যালো, হ্যাঁ মা। শ্রবণ, তোর বোন বাড়ি থেকে পালিয়ে গেছে, এটা শোনার পর তোর বাবার বুকে ব্যথা শুরু হয়েছে। এই মানুষটাকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়েছিলাম, এটা শোনার পর তোর বাবার বুকে ব্যথা শুরু হয়েছে। আমার বাবার হার্ট অ্যাটাক হয় আর উনি ওখানেই মারা যান। মা, তুই চুপ কর। আমি ছোট ভাইয়ের সঙ্গেই তো কথা বলছি। বাবাকে শেষবার দেখার জন্য বাড়িতে যেতে পারিনি। আমার ছোট ভাই দাদার সঙ্গে কথা বলে তারপর আমাকে বাড়িতে নিয়ে যায়। তোর জন্য তোর বাবা চলে গেছে। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা তুই ওখান থেকে। আজ আমি বেঁচে আছি সেটা সেই কাদিরের জন্য। শোনো শ্রবণ। হ্যাঁ বলো দিদি। আমার ভাই কাদির সিঙ্গাপুরে কাজের ব্যাপারে আছে, ও কাল দেশে ফিরছে। ও একটু রকচটা স্বভাবের লোক, ফোনেই আমাকে খুব বকাবকি করছিল। কাল যদি এখানে এসে ও তোমাদের কিছু খারাপ কথা বলে তাহলে তোমরা কিছু মনে করো না। মনিকেও বলে দিও, এটাই বলার জন্য তোমায় ডেকেছিলাম। ঠিক আছে দিদি। এই মানুষটাকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়েছিলাম, এটা শুনে আমার বাবার হার্ট অ্যাটাক হয় আর উনি ওখানেই মারা যান। মনেই, এই মনেই। হ্যাঁ, এখানে আমি বই আর পেপার রেখেছিলাম, সেগুলো কোথায়? ওগুলো তো সরিয়ে দিয়েছি। শোন, আমার বোন পালিয়ে গেছিল, সেটা তুই ছাড়া আর কেউ জানে কি? না তো, তোর বাবা মারা গেছে এটাই বলেছি। কেন, কি হয়েছে? কিছু না। এই দিদি কিছু জিজ্ঞেস করলো? বাবা মারা যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিল। শ্রবণ, একটা ওয়াটারমেলন জুস। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। আমি যেখানে থাকি সেই ওনার দিদির গয়না চুরি হয়ে গেছে। আপনি প্রায় বলতেন না যে পুলিশ যখন চুরি হওয়া গয়না উদ্ধার করতে পারে না তখন অন্যভাবে মীমাংসা করে। বসো স্যার। আগে বসো তো। গত সপ্তাহে তোমার বাবা মারা গেছিল বলে তুমি বাড়ি গেছিলে, তোমার বন্ধু বলল আমাকে। এখানে কিন্তু সবকিছু গন্ডগোল চলছে শ্রবণ। ভালো হলো যে তুমি আমাকে জিজ্ঞেস করেছো, অন্য কাউকে জিজ্ঞেস করলেও সন্দেহ করতো। এই কেসটা তদন্ত করছে ইন্সপেক্টর ঈশ্বর, তাই তো? হ্যাঁ স্যার। খুব বাজে লোক ও, একটুও মাথা ঘামায় না। কোনো কেসে যদি ওর ওপর কোনো চাপ না আসে ও মাথায় ঘামায় না, আর যদি চাপ না দেওয়া হয় তাহলে ও তোমাদের মতো সাধারণ লোকদের তুলে নিয়ে যায়, পেটায় আর কেসটা বন্ধ করে দেয়। তোমার বন্ধু 1 নম্বরের ভীতু। ও
ওকে যদি সন্দেহের চোখে দেখি তাহলে সবার উপর সন্দেহ করতে হবে। দেখো, তোমার এরকম অপ্রয়োজনীয় কথাবার্তা তোমাকেই বিপদে ফেলে দেবে। এটা তোমার অকারণে কৌতূহল। বলেছিলাম না, বেশি কিউরিওসিটি মারাত্মক হয়। অহেতুক কৌতূহল বিপদ ডেকে আনে। এই উনি কি বললেন রে? আগে তোর তাকানোটা স্বাভাবিক কর। হ্যাঁ, এটা এটা কেন জিজ্ঞেস করলেন উনি? দাঁড়া। হ্যালো। হ্যালো শ্রবণ। হ্যাঁ বল। কেমন আছিস তুই? আমি ভালো আছি। কি হয়েছে? কিছু না শ্রবণ, জ্যোতিষকে দেখিয়েছিলাম, উনি বললেন যে আমার মেয়ে হবে। মামা বললেন যে শরীরে একটু খেয়াল রাখতে। কবিতা দেখতে পায় না। খাবার খেয়েছো? জ্যোতিষ বলেছে যে আমার মেয়ে হবে। আমার ছোট ভাইয়ের সঙ্গেই তো কথা বলছি। মামার শরীরটা তো খারাপ, তাই আমি ওনার দেখভাল করছি। সেলভম ওখানেই ঘুমায়, যদি দেখে ফেলে। আমাকে প্রত্যেক শনিবার প্রদীপ দেখাতে বলেছে। যা করছি ভগবান সব দেখতে পাচ্ছেন। তাহলে এটাও দেখুক। হ্যালো শ্রবণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দোকানে আছি, খুব ভিড়, আমি পরে ফোন করবো তোকে। হ্যাঁ ঠিক আছে ভাই। কে ছিল? বাড়ির ফোন ছিল? হ্যাঁ রে। কি হলো? না এমনি। ঠিক আছে, টাকলা কি বললো? এখন বললে কিছু বুঝতে পারবি না। তুইও না, সবসময় উল্টো পাল্টা কথা। যখন আমি সবটা বুঝে নেব তোকে বুঝিয়ে দেবো আমি। হ্যাঁ, এই কোন গ্রামে থাকিস? হ্যাঁ, কোথা থেকে এসেছিস তুই? স্যার, ওই স্যার, ঘটনার সময় কোথায় স্যার, ছিলিস? স্যার, আরে বল। স্যার। এই কি কে রে হয়েছে, তুই? স্যার? কোথায় কাজ করিস? তুই কি এর সাথে আছিস? স্যার, এই তুই বল, স্যার, ঠিক করে বল, স্যার, মাল কোথায় রেখেছিস? ছাড়াই। এই কাদের, ছাড় ছাড়। এই তুমি চুপ থাকো দিদি, আমার কায়দায় তদন্ত করতে দাও, সত্যি বেরিয়ে আসবে দিদি। আগে এখান থেকে তুই যা, যা না। ওর কথায় কিছু মনে করো না তুমি, ও এরকমই। কোনো ব্যাপার না দিদি। এই তুই কে রে? আরে, কাদের, কি তুই কাজ যা করিস? না। হ্যাঁ, এই পরিষ্কার করে বল না, কি কাজ করিস? কি হ্যাঁ? করছো? কি কর- বল বল আমার তো বল। আত্মারাম খাঁচা হয়ে গিয়েছিল। লোকটা পুরো পাগল। চিন্তা করিস না মনি, যার বেশি রাগ সে কিচ্ছু করতে পারে না। মালিক দোকান খুলতে বারণ করলো, কোথাও আবার সন্দেহ তো হয়নি ওনার? আরে তুই হচ্ছিস ভিতুর ডিম, কতবার বলবো তোকে, শুধু একদিনের জন্য বন্ধ করতে বলেছে, তার জন্য এত ঘাবড়াচ্ছিস? দোকানটা ওনার, উনি যা বলবেন তাই করতে হবে। এই ওই দেখ। হ্যাঁ, আমরা কি বলছিলাম যেন? কেমন আছো তুমি? ভালো আছি। শ্রবণ, বলুন। গ্রামে যে বিয়েটা হওয়ার কথা ছিল, ওই পাত্রটা বিয়েটা ভেঙে দেয়। ও বলেছে ও তাকেই বিয়ে করবে যাকে ও ভালোবাসে। তারপর আমি আমার ব্যাপারটা বুঝলাম। 25G। এই বাসে আমি যাই না। কিন্তু আমরা এটা দিয়ে যাবো, তুমি এখানেই দাঁড়াও, তোমার বাসের অপেক্ষা করো। তুই চল রে। কি রে, মেয়েটা তো বললো ভালোবাসা বুঝতে পেরেছে। আচমকা বাস স্ট্যান্ডে আমায় দেখে আমার সাথে কথা বললো, আলাদা করে কথা বলতে আসেনি। জানি না ও ভালোবাসার কোন মর্মটা বুঝেছে, কিন্তু যেদিন আমায় ও ছেড়ে চলে গেছিল সেদিনকে আমি বুঝেছি। ভেবেছিলাম পরের বার যখন ওকে দেখবো ও নিজের স্বামীর সাথে থাকবে, আর কোলে হয়তো একটা বাচ্চা থাকবে, আর তখন আমার সাথে কথাও বলবে না। মেয়েদের জীবন কিন্তু আগে এগোতেই থাকে মনি, যদি ওরা চায় তবুও, যদি না চায় তবুও। আর শুধু তাই না, একটা মেয়ের কারণে আমরা অনেক কুকর্মের ভাগিদার হয়ে আছি। কি বললি? কিছু না কিছু না। এই মাত্র তুই কি বললি? টিকিটটা কাট। 2 মাউন্ট রোড। হ্যালো বাবা, আমি মনি বলছি। এটা আমার নতুন নাম্বার, এবার থেকে এই নাম্বারে কল করো। হ্যালো। ঠিক আছে। হুম। লাইসেন্স। এই ইব্রাহিম। শ্রবণ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি শ্রবণ, তুই কেমন আছিস? শুনলাম তোর বাবা মারা গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, তুই আমাকে বিশ্বাস করিস তো শ্রবণ? অবশ্যই করি ভাই। থ্যাঙ্কস। আচ্ছা, ওনার দিদি কেমন আছে? কয়েকদিন আগে দেখা হয়েছিল, মসজিদ থেকে বাড়ি ফিরছিলাম তখন।
দিদি কেমন আছেন? ভালো আছি। দিদি আশা করেছিলাম যে পুলিশকে বলবেন যে আমি কোনো চুরি করিনি। আসলে আমি মানে কোনো ব্যাপার না দিদি, আমি এখন বুঝতে পেরেছি সেদিন আপনার মনের পরিস্থিতি কীরকম ছিল। কিন্তু ভাড়াটিয়া সবাই আপনার পরিবারের মতো দেখবেন, ওদের পাশ থেকে সরে যাবেন না, কখনো সন্দেহ করবেন না। আসছি দিদি। আমি যা বলেছি ঠিক বলেছি তো শ্রবণ? মনি কেমন আছিস তুই? ভালো। এখানে এক বন্ধুর সাথে এসেছিলাম। চল ঠিক আছে, পরে দেখা হচ্ছে। বাই বাই। ওরা এখানে কি করছে রে? আমি যে ওর সাথে কথা বলেছি। কেন কথা বলতে গেলি? ও বুঝেছি, সন্দেহ যাতে না হয় তাই। দুর্দান্ত। হ্যাঁ কি রে? ঠিক আছে চল, বই নিবি বলছিলি না? এবার ওটা খুঁজতে হবে। ভেবেছিলাম হয়তো কাজে গেছে, না হলে আরো আগে ডেকে নিতাম। আচ্ছা, আজ দোকান বন্ধ কেন? আরে বাবা, আমি তদন্ত করছি না, এমনি জিজ্ঞেস করছি। কিন্তু আপনি যাই বলেন মনে হয় তদন্ত করছেন। আরে না না, এমনিতেই জানতে চাইছি, বলো না। কোনো ব্যাপার না। মাঝে মাঝে দোকানের মালিক ফোন করে দোকান বন্ধ রাখতে বলে, কেন সেটা আমরা জানি না। আমায় ভুল বুঝো না ভাই, সেদিন একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। যদি তোমাদের বাড়িতে চুরি হতো তোমরাও হয়তো এরকম করতে। লক্ষ্মী। আসছি আসছি। আমার কোনো পরিবার নেই ভাই, বিয়ে হয়নি, তাই ভেবেছিলাম এমনিতেই থাকবো। এখন যা বলো ভাই, আমার দিদি সব, আর তার পরিবার, শুধু এটুকুই। দিদি আগেই বলেছিল যে তোমরা দুজন খুব ভালো ছেলে। পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তার নাম কি? ইব্রাহিম। দিদি তো বলেছিল ওই ছেলেটাও ভালো, কিন্তু আমি বিশ্বাস করিনি। ভগবানের ওপর, ভগবান তো নিজেও চোরকে আটকাতে পেরেছে কি? ঈশ্বর এসে কি এখন সাক্ষী দেবে? পুলিশের ওপর আমার একটুও ভরসা নেই, সব পুলিশে একই রকম। যাই না তদন্তটাও ঠিক মতো করবে কিনা। ঠিকই বলেছেন, কত লোক এইসব বলতে বলতে কাঁদতে থাকে। ঠিক আছে দাদা, আমরা আসছি। হ্যাঁ দিদি আসছি। ঠিক আছে। কি হয়েছে? কিছু নয় ভাই, এই এমনিতেই, তোমরা যাও। হ্যাঁ হ্যাঁ, এ শুধু বারবার আমাদের ডাকে, তারপর যা খুশি তাই জিজ্ঞেস করে, মনে হয় তদন্ত করছে, বুঝলি? এই হ্যাঁ, তোকে স্যার ডেকে পাঠিয়েছেন। কেন স্যার? স্যার একটা ছোট ক্লু দিতে পারি দিদির বাড়ির গয়না চুরি নিয়ে। 1 মাস আগে একটা লোক বাড়ির উপর নজর রাখছিল। আমি যখন জিজ্ঞেস করলাম কি চাই, তখন ও মাথা নেড়ে না বলে চলে গেছিল স্যার। আর আজকে লোকটাকে আমি সিগন্যালে দেখেছি। আমি লোকটাকে দেখলে চিনতে পেরে যাব স্যার। ওই বিষয়ে একটা কমপ্লেনও দিতে চাই স্যার। স্যার। কেউ চুরি করতে এলে সে যদি জানতে পারে ভেতরে কেউ আছে, তাহলে কি চুরি করতে পারবে? হ্যাঁ, বাড়িতে যে মেয়েটা থাকে সে চোখে দেখতে পায় না, আর বাবা বিছানা থেকে উঠতে পারে না, তাহলে চুরিটা এমন লোক করেছে যে বাড়ির ব্যাপারে সব জানে। স্যার, চায়ের দোকানের ছেলেটা এসছে। একে ওদের সাথে যা, ভেতরে গিয়ে বস। যা। ওই বাড়ির সব প্রাক্তন ভাড়াটিয়ারা, আর এখন যারা ভাড়া থাকে, সেই সঙ্গে রেশন, জল, দুধ যারা দেয়, সবার বাড়িতে তল্লাশি চলছে। এমনকি তোমাদের গ্রামের বাড়ি এবং তোমাদের আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চলছে। স্যার স্যার স্যার, এই সরো সরো, আমাদের ভেতরে যেতে দাও, তোমার ছেলে অপরাধ করেছে। বোঝার চেষ্টা করো, ভেতরে যেতে দাও। স্যার আমি বলছি স্যার, এখানে প্রচুর লোক জমা হয়ে গেছে। কোনো প্রবলেম হয়ে গেলে স্যার, আমাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্টও নেই স্যার। লোকেরা যদি জাতি আর ধর্মের নিয়ম নীতি দিয়ে সব সমাধান নিজেরাই করতে পারত, তাহলে দেশে পুলিশের কি দরকার ছিল? ভেতরে গিয়ে তল্লাশি করো। ঠিক আছে স্যার। সরো সরো সরো, যেতে দাও আমাকে।
স্যার কি হয়েছে? 1 মিনিট স্যার। বলো। আমি প্রেসের লোক। আরে বাপরে! এখন বল কি হয়েছে? পরিচয় দিচ্ছিলাম স্যার। ঠিক আছে বস। বসে পড়। হ্যাঁ, নতুন ফোন নাকি? এদিকে আয়। ফোনটা স্পিকারে কর। আরে শোন রে বাবা, এখানে পুলিশ কেন আসছে রেড করতে? হ্যাঁ, তুই মিনিস্টার নাকি? যে বেরো এখান থেকে। রেড না, তল্লাশি। তুইও স্পিকারে কর। হ্যাঁ বলো মা। এই শোভন, সারা বাড়িতে পুলিশ কি যেন খুঁজে বেড়াচ্ছে। কি করেছিস তুই? চিন্তা করো না মা, বাড়িওয়ালার গয়না চুরি হয়েছে তোমায় বলেছিলাম না, সেই কারণে প্রত্যেক ভাড়াটিয়ার বাড়িতে তল্লাশি চলছে। তোর বোন খুব ভয় পেয়ে গেছে, হঠাৎ করে পুলিশ বাড়িতে ঢুকেছে তো তাই। ভয় পেও না মা, বাবা সাথে আছে তো। হ্যাঁ ঠিক আছে। স্যার, স্যার এদেরকে কেন ডেকেছেন জিজ্ঞাসাবাদের জন্য? আমি তো আপনাকে বলিনি ওদের জিজ্ঞাসাবাদ করতে হবে। চেন্নাইতে যখন বন্যা হয়েছিল তখন থেকে এরা আমাদের বাড়িতেই রয়েছে। এরা চুরি করতে পারে না স্যার। এখানে এইভাবে চিৎকার করবেন না। আপনার ছোট ভাই তদন্ত করার জন্য চাপ দিয়েছিল, আর যখন তদন্ত করছি তখন এসব কেন করছেন? এইভাবে কথা বলছেন। আমার আর কোনো কাজ নেই নাকি? গয়না লুকিয়ে রেখে বোন ভাই মিলে নাটক করছেন। ভেতরে ঢুকিয়ে দেবো কিন্তু। স্যার। কি হয়েছে? যদি তোদের কারোর বাড়ির থেকে কিছু আমি প্রমাণ পাই না, তাহলে পিঠের ছাল তুলে নেব। এই সরা সবাইকে। স্যার তাহলে ওই লোকটার ব্যাপারটা তুমি গিয়ে দেখে নাও। এই হ্যাঁ, এদিকে আয়। সরি স্যার। বেরো এখান থেকে। স্যার চলো চলো। আসছি স্যার। আমি তোমাকে আগেই বলেছিলাম ওর সাথে কথা বলো না। কমপ্লেন লেখাতে ওর কাছে গেছিলে, এখন যখন যখন ডেকে পাঠাবে তোমাকে যেতে হবে। হ্যাঁ স্যার, তাহলে কি করা উচিত? বেশি ফোর্স করলে আমাকে বলো, তারপর আমি যা পারবো করব। ওকে স্যার। 2টো চা আর একটাতে চিনি বেশি। আরে এরা এখানে কি করছে? কি ভাই, তোমাদের দোকানে চা ভালো নয় বলে এখানে খেতে এসেছো? এখন কি করব? যেটা আমরা করিনি তাতে আমরা কেন ফাঁসবো? কি ব্যাপার কি? না সতীশ, কিছু না কিছু না। কি চুপ বলছিস? কর। জানিস তো আমরা যেটা করিনি পুলিশ তাতে ফাঁসাতে চায় আমাদের। আরে কি বলছো, একটু খুলে বলো না। আগে একটা চা বলো তো। হ্যাঁ, চেহারা সামনে দেখাবি না, ও পেন ক্যামেরা অন করে দিয়েছে। আমাকে মেরেছিলিস না, এবার দেখাবো মিডিয়ার কি পাওয়ার। হ্যাঁ এবার বলো। আরে কিছু না সতীশ, ওই সিটু পুলিশ স্টেশনের পুলিশ ইন্সপেক্টর গয়না চুরির কেসে আমাদেরকে। চেন্নাইয়ের ভাড়াপালানি গ্রামে কয়েকজন কম বয়সী লোক অভিযোগ করেছে যে ওদের মিথ্যে চুরির কেসে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এই ঘটনায় ইন্সপেক্টর ঈশ্বরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার আদেশ দেওয়া হয়েছে। দেখছো তো মিডিয়ার বুদ্ধি। খবরটা উপর মহলে পৌঁছতে চ্যানেলে দেখাতে শুরু করেছে, আর দেখো কতজন এই খবরটা জেনে গেছে। নিউজ চ্যানেলেরও লাভ, আর এই চ্যানেলে আমিও কাজ পেয়ে যাবো বোধহয়। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। শিখতে হবে। আচ্ছা সতীশ, আমাদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা? তোমাদের সমস্যা হলে আমি ছেড়ে দেবো? মিডিয়ার পাওয়ার ওরা জানে না। বুঝে গেছিস? কেউ যদি আমাদের গায়ে হাত তোলে তাহলে কয়েকটা নেতাকে টিভিতে তুলে বিতর্ক শুরু করিয়ে আমাদেরকে বাঁচিয়ে নেবে। হ্যাঁ জানিস শ্রাবণ, চ্যানেলে তোমাদের দুজনকে ডেকে ইন্টারভিউ করা হবে। ক্রাইম নামের একটা এপিসোড চলছে, 8 ঘন্টা ধরে তোমাদের দুজনকেই দেখানো হবে। তোমাদের দুজনের উপর পুলিশের টর্চার দেখে বিল্ড আপ হবে, আর চ্যানেলের টিআরপিও বেড়ে যাবে। তুই একটা জিনিস ভাই। শোনো, ইন্টারভিউর সময় পুলিশ শুধু হাজিরা দিতে ডেকেছিল এটা বলো না, একটু মাল মশলা মাখিয়ে বাড়িয়ে বলো। হ্যাঁ 5 মিনিটও কথা বলতে দেয় না। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? মেরিন ড্রাইভে আবার? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। মেরিন ড্রাইভে একটা খবর আছে, গরম গরম খবর। আমি কভারেজ করতে যাচ্ছি, আসছি, দেখা হবে। বসে বসে খবর দেখো, কাজে চলে যেও না। আমি আসছি এখন। ঠিক আছে। এই টাকলাকে কথাটা ওইভাবে বলতে গেলি কেন? ওই হলো আমাদের তুরুপের তাস, খবরটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। আচ্ছা তাই বলো। দারুণ ব্যাপার, খুব খুশি আমি। মনে হচ্ছে সব ঝামেলা মিটে গেছে। কিছু কাজ এখনো শেষ করা বাকি আছে মনি। হ্যাঁ এখনো কি বাকি আছে? একইভাবে 2টো কাজ হতে পারে। একইভাবে মানে ডাবল রোল? তোকে কিভাবে বোঝাই? কাদির দাকে মদ খাওয়ার জন্য ডাকবি নাকি? একদম না, এমন ভাবে কথা বলে যাতে তদন্ত করছে তার উপর তুই মদ খেতে ডাকছিস। নেশার ঘরে যদি বলে দিই?
দাদা, কি করছো তোমরা? আশেপাশে কোনো বার আছে যেখানে এসি আছে? মালটাল তো খাও। কে? কাদির দাদা এসেছে। ওই লোকের সঙ্গে কথা বলছিস কেন? কি? কিছু না দাদা, আপনি যেখানে কাজ করেন ওখানে আমাদের জন্য একটা কাজ খুঁজে দিতে পারবেন কি? হ্যাঁ দাদা। ও, দেখে নেব। তোমরা মদ খাও তো? আরে কেন এভাবে দেখছো? খাও তো? হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। এই তুইও চল। আমাদের কথা শোনেনি তো? তাহলে তুই যেটা বললি সেটা বললো? জানি না, হতে পারে আমি যা বলেছি সেটাই উনি আমাদের বলতে চাইছিলেন। কি? আরে ভাই, এ তো এর মধ্যেই টপকে গেল। ও ওরকমই দাদা, এসি বারে খাওয়ার ওর অভ্যেস নেই, সারা জীবন লোকাল বারে খেয়ে এসছে। একে দেখে আমার বন্ধুর কথা মনে পড়ে গেল, কিন্তু ও আর বেঁচে নেই। কেন, কি হয়েছিল দাদা? রেল লাইন ক্রস করতে গিয়ে মারা গেছে। ওসব ছাড়, তুই ইব্রাহিমের ব্যাপারে জিজ্ঞেস করছিলিস না? ওর সাথে খুব একটা বন্ধুত্ব নেই, জানি না আমাদের সাথে কেন খারাপ ব্যবহার করতো। হতে পারে আমাদের ধারণাটা ভুল। সেসব ছাড়ো, যখন আমরা কাজ থেকে ফিরতাম ও কাজে বেরিয়ে যেত। যখন চুরি হয়েছিল তুই তখন গ্রামে গেছিলিস? দাদা, আপনি পুলিশের মতো জিজ্ঞাসাবাদ করছেন কেন? আরে ছাড়, যদি আমার জিজ্ঞেস করার থাকতো তোকে কেন জিজ্ঞেস করতাম? আচ্ছা একটা কথা বল, পুলিশ তোকে হাজিরার জন্য ডেকেছিল তো? আমি কেন মিথ্যে কথা বলবো দাদা? যত নষ্টের গোড়া হচ্ছে ওই সতীশ। কি যে বলেন। এই একটা রিপিট। জানিস আমি কেন জিজ্ঞেস করছি? আমার দিদির মেয়েটা অন্ধ। আমার মতে যারা বাড়িটাকে ভালো করে চেনে ওদের ডেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কেসে যখন তোরা ইনভলভই নোস, তাহলে পুলিশ তোদের ভাসাচ্ছে কেন বল দেখি? এই সরো সরো। ওই লোকটার আমাদের উপর কিসের রাগ কে জানে। বাদ দিন ওসব কথা। এই কেসের আমি কিভাবে তদন্ত করতাম জানেন? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব বের করে ফেলতাম। যে চুরি করেছে সে যদি হাতে রুমাল বেঁধে চুরি করে না, তাহলে শুধু আমার দিদি আর বাকি লোকেদের ফিঙ্গারপ্রিন্ট ওখানে পাওয়া যাবে। আরে হ্যাঁ, তাই তো, এটা তো মাথাতেই আসেনি। কি আবল তাবল প্রশ্ন করছিস? সেসবের জন্য বিশেষ বুদ্ধি দরকার। কিছু বুঝলাম না। বোঝাচ্ছি, চলবে নাকি? তোর গ্রাম কোথায়? পোকামপাটি, মাদুরাইয়ের কাছের একটা গ্রাম। ওটা মাদুরাইয়ের কাছে নয়, তিরুমঙ্গলমের কাছের গ্রাম। তামিলনাড়ুর সব জায়গা আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, তুই নাড়ুবুড়ু চিনিস? হ্যাঁ চিনি, আমার বাড়ির কাছেই। এই যে কুমার আছে না, ওই গ্রামই এর বাড়ি। আমার বন্ধু কুমার, যেমন তোর বন্ধু মানি, ঠিক সেই রকম। ওর বাবা আসলে ওই রাস্তায় খেলা দেখাতো আর কি। গ্রামে কাউকে যদি জিজ্ঞেস করিস যে ওর বাড়ি কোথায়, যে কেউ দেখিয়ে দেবে। আমরা দুজনে জীবনে অনেক কষ্ট করেছি জানিস। আমি কিন্তু তোদের দুজনকেই সন্দেহ করেছি। এখনো সন্দেহ আছে? এখন সব তোকে বললেও তুই বুঝতে পারবি না। চল, কাল সকালে আমি ত্রিচি যাচ্ছি, একটা কাজ আছে। তোর একটা কাজের কথা বলেছিলিস না, আমার মাথায় আছে। কি হলো? স্যার জুস। এই তোর মুখ শুকনো দেখাচ্ছে কেন? কাদির রাস্তার কাটা ছিল, ও তো গ্রামে চলে গেছে। আজ রাতে আমিও বাড়ি যাচ্ছি, কাল বাবার শ্রাদ্ধ করতে হবে। 30 দিন কেটে গেল। তাছাড়া গয়নাগুলো বিক্রি করতে হবে। একজন লোক পেয়েছি, তার সাথে দেখা করে আসবো। এই তুই তো বলেছিলি তাড়াহুড়ো করিস না। না না, যে লোকটা পেয়েছি তাকে দিয়ে হয়ে যাবে কাজ। আমি গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, তুই ঘুরে আমি সামলাচ্ছি এদিকে। এত ছুটি নিলে মালিক রাগারাগি করবে। একবার চাকরি থেকে তাড়িয়ে দেখুক, নতুন দোকান খুলে নেবো। কি বলিস তুই? ওই যে রাস্তায় খেলা দেখায় না, ওই কাজ করতো।
এখানে কুমারের বাড়ি কোনটা? কোন কুমার? ওই রমনের ছেলে কুমার, যার বাবা রাস্তায় খেলা দেখাতো। আচ্ছা, ও তো পাশের বাড়িতেই থাকে। আচ্ছা, ওই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওই বাড়িতে কেউ আছে কিনা আমি জানি না, গিয়ে দেখো। আচ্ছা স্যার, কাকে চাই? এখানে কুমার নামে কেউ? দাঁড়ান, আমি মাকে ডেকে আনছি। মা? হ্যাঁ হ্যাঁ বলুন। এখানে কুমার? আমি ওনার স্ত্রী, উনি আর এই দুনিয়াতে নেই। ও তাই নাকি? কাদির আর কুমার কি একসাথে কাজ করতো? হ্যাঁ, ওরা দুজন একসাথে তেনিতে কাজ করতো। কে এসছে বৌমা? জানি না মা। কাকে চাই? নমস্কার মাসিমা, আমি তেনি থেকে আসছি। কুমার যেখানে কাজ করতো সেখানে পুরনো লোকদের ডেকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা বাবা, তোমরা যে সম্বর্ধনা দিয়েছো অনেক হয়েছে। আমার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কার কথা বলছেন আপনি? আরে ওই কাঠ ব্যবসায়ী ভেলু মুরুগানের কথা বলছি। তুমি ওখান থেকেই এসেছো তো? হ্যাঁ মাসিমা। তাহলে আর কি, আসল অপরাধীকে খুঁজে না বের করে আমাদের কেন কষ্ট দিচ্ছ? আমি এখন কি করবো বলো? আমার ছেলেটা চলে গেল। ওখানে গিয়ে যাকে জিজ্ঞেস করবি রাস্তায় খেলা দেখাতো কুমারের বাড়ি, যে কেউ বলে দেবে ওখানে। যে জমিদারের কথা বললেন, ওর বাড়িটা কোথায়? ওই যে ওইদিকে জমিদারের বাড়ি, ওই সামনে। আচ্ছা, ওইদিকে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, এই ব্যাগটা এখানে একটু রাখতে পারি কি? হ্যাঁ রেখে দাও। ঠিক আছে। হ্যাঁ ওইদিকে। আপনি কে? কি চাই আপনার? না তেমন কিছু না। 25 বছর আগে যে চুরিটা হয়েছিল আর কয়েকদিন আগে একই ধরনের একটা চুরি হয়েছিল, সেই ব্যাপারেই একটা নিউজ রিপোর্টিং করার জন্য আমি এসেছিলাম। আসলে এটা কি রকমের তদন্ত ভাই? পুলিশ বাড়ির চাকরটাকে ধরে নিয়ে গেছে। ওকেই ধরে নিয়ে গেছিল। চুরি হওয়া জিনিস তো পাওয়াই যায়নি। কি জিজ্ঞাসাবাদ করে কে জানে। একটু জল পাওয়া যাবে? জল দাও ওনাকে। এই শ্রাবণ, আমার শরীর ঠিক নেই বাবা, তুই ওঠ। আসছি মা। সাবধানে যাস, সাবধানে। গ্রামে আসা যাওয়া করিস শোভন। ঠিক আছে, আসছি জামাইবাবু। কিরে, বলছি যে কাজকর্ম মিটেছে তো? ওই গয়নাগুলো বিক্রি করলি? এই কি হলো? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। ওসব বাদ দে,
তোর মুখ দেখেই বুঝে গেছি। আমাকে শান্ত করে নিজেই তাড়াহুড়ো করলি। একটু ধীরে সুস্থে কাজকর্ম করতে পারতিস। ফ্যান বন্ধ করলি কেন? শীত করছে ভাই, তাই বন্ধ করলাম। শীত করছে? কি হয়েছে তোর? কেউ দেখে ফেলেছে নাকি? গয়নাগুলো ঠিকঠাক আছে তো? আমি তোকে জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? আরে কি হয়েছে বলবি তো? কাকতালীয় ভাবে একটা কথা ঘুরছে। তোকে কি প্রশ্ন করছি আর তুই কি বলছিস? তোর প্রশ্নেরই উত্তর দিচ্ছি আমি। ঠিক আছে বল। দেখ, আসলে কাকতালীয় মনে হলেও এই রকম ঘটনা দুটো আলাদা পরিবার, ব্যক্তি বা তাদের বংশধরের মধ্যে ঘটে। কত প্রজন্ম ধরে এটা চলে আসছে সেটা আমরা বলতে পারবো না। কি হয়েছে ভাই? গয়না বিক্রি করেছিস কিনা জানতে চাইলাম। প্রজন্ম, কেন্দ্রীয় বিন্দু, আরো কি সব গল্প শোনাচ্ছিস আমাকে? এই কাকতালীয় ব্যাপারটা আসলে বিজ্ঞানের একটা অংশ বলতে পারিস। বিজ্ঞান? তুই কি যা তা বলছিস ভাই? আমি আমার ব্যাপারে বলছি ভাই। যে মুহূর্ত থেকে গয়না চুরি করার কথা ভেবেছি, আমার পরিবারে ঘটা সমস্ত ঘটনা আর ওনার দিদির বাড়িতে ঘটা সমস্ত ঘটনা কিন্তু এক। চিন্তাভাবনা আর কাণ্ড কারখানা একভাবে মিলে গেছে। সোজা ভাষায় বলতে গেলে দিদি আর আমার পরিবারের ঘটনাগুলো একদম সেম। হ্যালো মা। বাবান, তোর বোন বাড়ি ছেড়ে পালিয়েছে, এখনো ফেরেনি। এই মানুষটাকে বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়েছিলাম এটা শুনে। এইসব শোনার পর তোর বাবার বুকে ব্যথা উঠেছে। আমার বাবার হার্ট অ্যাটাক হয় আর উনি ওখানেই মারা যান। যখন থেকে গয়না চুরির সিদ্ধান্তটা নিয়েছি তখন থেকে এই ঘটনাগুলো আমার আর ওর পরিবারের চলছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও আমি ভাবছিলাম। যদি সেটা জানতে পারি তাহলে ভবিষ্যতে এই ঘটনা ঘটা বন্ধ করতে পারবো আমি। আমি কিছু বুঝলাম না। কিভাবে বোঝাই তোকে? আমার বোনের সাথে যা ঘটেছে ওনার দিদির সাথেও তাই ঘটেছে। আমি যা করেছি কাদিরও তাই করেছে। আর যদি বোঝানোর জন্য বলি তাহলে কাদির যা করছে আমিও তাই করছি। তাহলে আমি যেভাবে চুরি করেছি কাদিরও নিশ্চয়ই সেইভাবেই চুরি করেছে। এটা জানার জন্যই আমি নারুকুট্টায় গেছিলাম, কুমারের বাড়ি। তার মানে? যখন আমি নারুকুট্টায় গিয়ে কুমারের ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন সব কিছু জানতে পারি। কাদির আর কুমার একই সাথে কাজ করত। জমিদার মালিকের বাড়িতে একটা চুরির কেসে পুলিশ দুজনকেই গ্রেফতার করে, কিন্তু পরে পুলিশ ওই বাড়ির চালক মুরগানকে খুঁজে ওকে গ্রেফতার করে এদের দুজনকে ছেড়ে দেয়। এই কথাটা আমি ওই জমিদারের বাড়িতে গিয়ে জানতে পারি। তারপর মাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম। মুরুগান চুরি করতে পারে না, শুধু এই কথাটাই তোর দাদুকে তোর বাবা বলেছিল, কিন্তু তোর দাদু অন্য চিন্তা করছিল। তখনই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল যখন একটা বেজাতের মেয়েকে বিয়ে করে এনেছিলি, আর এখন একটা নিচু জাতের লোকের হয়ে কথা বলতে এসেছিস। যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোমার ওনাকে এসব বলা উচিত হয়নি বাবা। যখনই আমি কারণ জানতে চাইতাম। জীবনের সম্মানের সাথে বাঁচার জন্য আমি বাড়ি ছেড়েছি। ব্রিটিশদের কৃতদাস ওই রঙ্গরাজনের জমিদারের উত্তরাধিকারী হিসেবে চেনার বদলে আমি নিজের উত্তরসূরিকে গরিব চাষির ছেলে হিসেবে পরিচয় দিতে চাই। মৃত্যু শয্যাতেও উনি নিজের পরিবারটাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন। সেই জন্য উনি কাঁদতে কাঁদতে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তুই তো বুদ্ধিমান বাবা, তুই কিছু একটা কর। তুই তোর বুদ্ধির জোরে এই বংশের শিকড়টা ঠিক খুঁজে পাবি। কাদির আর কুমার দুজনে গয়না চুরি করেছিল। যেভাবে আমরা ইব্রাহিমকে ফাঁসিয়েছি সেইভাবে মুরগান ওখানে ফেসে গেছিল, বুঝলি? তুই যা বললি তার প্রমাণ? আমরা যে চুরি করেছি তার প্রমাণ কি? 20 বছর পরে এসে যদি বলে কেউ কেমন আছো, তাহলে আমি কি বলবো? আমি খেটে টাকা কামিয়েছি, নাকি আমি বলবো যে আমি চুরি করেছি? এইসব ঘটনায় তুই আমাকে জড়াচ্ছিস না কেন? এই ঘটনা শেষ হওয়ার চক্রে তুইও শেষ হয়ে যেতে পারিস। হ্যাঁ? আচ্ছা, তাহলে ওই কুমারের মতো আমিও কি মরে যাব নাকি? নাকি তোর বোনের মেয়ে অন্ধ হয়ে যাবে? নাকি জামাইবাবু অসুস্থ অবস্থায় বিছানায়? এইভাবেই হাসবো আমি। আমার মতো সবাই এরকমই হাসবে। আসলে আমরা দুজনে মিলে চুরি করেছি তাই আমি চুপচাপ আছি। তুই বরং একটা ভালো ডক্টরকে দেখিয়ে আয়। তোর যেটা হয়েছে না সেটা ওই সিনেমায় যেরকম হয় না, একদম ওরকম হয়েছে। সিনেমার মতো আজগুবি। হয়তো তুই পাগল হয়ে গেছিস, না হলে পাগল হওয়ার নাটক করে চলেছিস। তোর বাবা যখন অসুস্থ ছিল তখনই তো চুরির প্ল্যান করেছিলি পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য। শুধুমাত্র তোর বুদ্ধিতে এসব হয়নি, এটা হলো এই টাকলা গুপ্তচরের বুদ্ধি। চুরি করার প্ল্যান করে তুই সবাইকে ফাঁকি দিয়ে তুই নিজেই চালাকি দেখাচ্ছিস। তারপর বললি গয়নাগুলো বিক্রি করে আসি। ওখান থেকে আসার পরে যা তা বলে চলেছিস তুই। এইসব কি এখন বলছিস? এই দুটো ঘটনা সেম? তাহলে কি এবার তান্ত্রিকের কাছে যেতে হবে নাকি? তার মানে চুরি করা গয়না তোর বোনকে দিতে যাচ্ছিস, তাই তো? পাগলের মতো কথা বলিস না।
আমার কি মাথা খারাপ নাকি? আমি সব বুঝেছি। ওই চুরি করা গয়নাগুলো তুই তোর বোনকে দিতে যাচ্ছিস। দেবো কানের গোড়ায় তোকে। আমি বলছিলাম যে আমি এইগুলো জানতে পেরেছি, ব্যাস। গয়না যদি ফেরত দিয়ে দিই তাহলে আমাকে এমনি ছেড়ে দেবে? গয়নাগুলো আমার বাবার সমাধির জায়গায় ছিল, বাড়িতে রাখাটাই সেফ ছিল, কিন্তু আমি নিয়ে চলে এসেছি ওটা। তুই কি নিয়ে এসছিস নাকি? হ্যাঁ, আরে ওতে নেই। আমাদের পুরনো প্ল্যান অনুযায়ী ওটাকে ব্যাগে ভরে ডিপোর লকারে রেখে এসেছি। কেন রে? গয়না যখন ওখানে ছিল তখন তো আমরা শান্তিতে ছিলাম, তাই না? তুই তো বলেছিলি যে এখানে রাখাটা নিরাপদ নয়। আমার কি মনে হচ্ছে জানিস, আমরা এবার ফাঁসতে চলেছি ভাই। আমার তো মনে হয় যে তুই এই গয়নাগুলো পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছিস। তোর কোনো ভরসা নেই ভাই। আরে হারামজাদা, আমার ব্যাগেই রাখা রয়েছে, যদি মনে হয় তাহলে নিয়ে নিজের কাছে রেখে দে। ওনার দিদিকে গয়না ফেরত দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তুই পাগলের মতো কথাবার্তা বলিস না, এসে চুপচাপ শুয়ে পড়। ঠিক আছে, যা বললি বিশ্বাস করলাম। তবে দেখতে গেলে চুরি করা গয়নাগুলো তোরই। তোর চুরি যাওয়া গয়না আবার তোর কাছেই ফিরে এসেছে, তাই ম্যাটার এখানেই ক্লোজ করে দে ভাই। দেখ, আমি বলে দিচ্ছি, যা হবে সকালে কথা বলবো, এখন চুপচাপ শুয়ে পড়। আরে ছাড় না ভাই, লাইটটা অফ করে চুপচাপ শুয়ে পড়। ঠান্ডা লাগছে রে। ছাড় না। সেদিন সিনেমা হলে তুই কি বলেছিলি মনে আছে? যে যদি সুযোগ পায় হিরোর মতো এরকমটা করতে পারি তাহলে। তুই কনফিউজ করছিস আমাকে। আমি কনফিউজ করছি না, পরিষ্কারভাবে বলছি, তোর মতো মোটা মাথাকে কেউ বুঝিয়ে পারবে না। সাহায্য করো, দেখো দেখো কি করেছে, দেখো। এটা কি করলে তুমি? সব একসাথেই জুড়ছে, আলাদা আলাদা পরিবারের সংঘর্ষ শুরু হচ্ছে। গর্তটাকে সবার আগে ভরতে হবে, না হলে যে কোনো ঘটনা ঘটতে পারে। তবের থেকে গয়না চুরি করব ভেবেছি, তবের থেকে আমার পরিবারের ঘটনা আর ওনার দিদির পরিবারের ঘটনা একদম মিলে যাচ্ছে। সব ভাবনা আর ঘটনা সব কিছু একবারে মিলে যাচ্ছে। বাবা শ্রবণ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। যেরকম আমি চুরি করেছিলাম, কাদিরও হয়তো চুরি করেছে। কাদির আর কুমারী আমাদের বাড়িতে চুরি করেছিল। আমরা যেরকম ইব্রাহিমকে ফাঁসিয়েছি, ওরকম মুরগান ওখানে ফেসেছিল। তার মানে ওই চুরি করা গয়নাগুলো তো দিদিকেই ফেরত দিতে যাচ্ছিস, তাই তো? চিন্তা করার কিছু নেই। দিদি, আমার গয়না টয়না কিচ্ছু চাই না। যদি তুমি রাজি থাকো তাহলে কবিতার সাথে আমি বিয়ে করতে চাই। আরে বাপরে, এই এক মিনিট হ্যাঁ। বলো দিদি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত তাড়াহুড়ো করছো কেন? একটু অপেক্ষা করো, ভালো ছেলে দেখে আমি বিয়ে দেওয়াচ্ছি ওর। তা নয় কাদির, আমার উপর ভরসা নেই নাকি? আমার ছোট ভাই। বলছি যখন ব্যবস্থা করে দেবো তখন ব্যবস্থা অবশ্যই করে দেবো। ওর ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে তুমি বিয়ে করাতে চাইছো? আমার বাবার নাম ছিল রত্নাম, আমার দাদুর নাম ছিল রঙ্গরাজ। রঙ্গরাজ জমিদারের নাম সবাই জানে। তামিলনাড়ুর সব জায়গা চেনা, এইটুকু চেনো না? এবার উনি রাজি হয়ে যাবেন দিদি। তুমি যদি বাড়ি যাও তাহলে সবাইকে বলে দিও যে কবিতা ভালো আছে, না হলে উনি খুব চিন্তা করবেন। ঠিক আছে দিদি।
শোভন, হুম কবিতা কেমন আছে এখন? ঠিক আছে। শরীর ভালো আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কোন রুমে আছে? ও 201-এ আছে। চলো চলো যাই। এই কোথায় চলে গেছিলিস তুই? আগে বল তুই কোথায় ছিলি? এই মনি, তুই কোথায় গিয়েছিলি সেটা বল। কবিতা নিজের হাত কেটে ফেলেছে। তাই নাকি? ওকে হসপিটালে ভর্তি করতে গেছিলাম। বুঝলাম আমি। এই সব কিছু ঠিক করতে হলে ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে করতে হবে, বুঝলি? তাই ওনার দিদির কাছে গিয়ে বলেছি আমি কবিতাকে বিয়ে করতে চাই। এটাই তোর কেন্দ্রবিন্দু? হ্যাঁ দেখ, ফালতু মাথা গরম করাবি না। আমি তোর মাথা গরম করাচ্ছি না, তোকে নিয়ে গর্ব হয়। আবার এক কথা শুরু করলি। ভাই, গয়নাটা তুই চুরি করেছিস আর বাকি সম্পত্তিগুলো হাতানোর জন্য এবার মেয়েটাকে বিয়ে করবি বলছিস? তোর এই সব সত্যিটা তো আমি জানি। এবার তাহলে আমাকেও মেরে ফেল। আর সেটাও কি করে আমি সেটা বলছি। তারপর সবাইকে বলে দিবি যে কুমারের মতো আমি রেলে কাটা পড়ে মরে গেছি, তোর কাজ হয়ে যাবে। ওই কাদের কুমারকে মেরেছিল ওর মতো তুইও আমাকে মেরে দিস। ব্যাগটা নিয়ে গেছিলিস না? হ্যাঁ, এই ব্যাগ তো। দেখ এতে কিছু আছে, এতে কিছু পেলি? দেখ, কিছু নেই এর ভেতরে। এই ভুল করে তুই অন্য ব্যাগ নিয়ে এসেছিস। আমি জানতাম তুই এসবই বলবি। সত্যি বল, গয়না কোথায়? পাগলের মতো কথা বলিস না, আমার উপরে সন্দেহ করছিস। সন্দেহ করবো না? তুই হচ্ছিস পুরো মিথ্যেবাদী। তেনি যাওয়ার ব্যাপারে, তোর বাবা জমিদার, গোটাটাই মিথ্যে। দেখ, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সত্যি বলছি, তোর বাবা জমিদার নয়, ভিখারি ছিলেন। আর একটা কথা, তোর বোন ও হচ্ছে একটা রাস্তার মেয়ে। এই আগে এসে বস। আপনাকে না স্যার, আপনি বসুন। আমি তোকে বলছি, এখানে এসে বস। হ্যালো শ্রবণ। হ্যাঁ বল। সোনা তোর ফটো দেখে হাসছিল। হ্যাঁ, পরের বার যখন বাড়িতে আসবি তোকে আর যেতে দেবো না। 1 মিনিট দাঁড়া। আচ্ছা শোন, একটা ফোন আসছে, আমি তোকে পরে ফোন করছি। ঠিক আছে শোভন। এই যে আমার সোনা, তোর মামা বলেছে বাড়িতে আসছে। আমার সোনা, আমার সোনামণি, এসো এসো। বলো। তোমরা দুপুরে খাবার খেতে আসছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার খেতে বাড়িতে আসছি। আমার সাথে একটা বন্ধুও আসবে, ওর জন্য খাবার বানিয়ে রেখো। ঠিক আছে, আমি ফোন রাখছি। ঠিক আছে। প্রায় 1 বছর হতে চললো ওর সাথে দেখা হয়েছে। এখনো আমার উপর সন্দেহ করে, মনে হয় রেগেও রয়েছে। কিন্তু আমি ওকে সন্দেহ করি না, কারণ সে অতটা বুদ্ধিমান নয়। কিন্তু সেদিন রাতে ও আমাকে যা যা বলেছিল তা আমায় নতুন করে ভাবিয়েছিল। এই গাড়ি কখন চালাবি? আরে গাড়িটা একটু ভরতে দে, এত তাড়াহুড়ো কিসের তোর? সত্যি কথা বলতে একে একেবারেই বিশ্বাস করা যায় না। আসলে সেদিন রাতে যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জায়গা আছে, আসুন আসুন। আরে ভাই, ব্যাগটা উপরে রাখো। আরে বসার জায়গায় ব্যাগ রাখলে লোকে বসবে কোথায়? বসুন বসুন, বসে পড়ুন বসে পড়ুন। বাচ্চাটাকে কোলে নিয়ে নিন। হ্যাঁ, একটু চেপে বসুন। হ্যাঁ, সবার জায়গা হয়ে যাবে, চেপে বসুন। এখন যদি ওকে আমি বলি যে ব্যাগটা পাল্টে গেছে, তাহলে আমাকে মেরেই ফেলবে। তাই ইচ্ছে করে সেদিন আমি ঝগড়া করে পালিয়ে গিয়েছিলাম। না হলে আমি যদি ওখানে থেকে যেতাম তাহলে। আরে এগুলো কি বেরোচ্ছে? দেখাও একটু। দেখো,
এটা হলো আমাদের সোনা মায়ের। যদি ভগবান কাউকে কিছু দেয় এরকম ভাবেই হয়তো দেয়। আমাদের এসব চাই না, আমরা পুলিশকে দিয়ে দেব। পুলিশের কারণে আমার বাবা কতটা কষ্ট পেয়েছে সেটা আমি জানি। আর শুধু এটাই নয়, আমাদের মতো মানুষ কোনো জিনিস খুঁজে নিয়ে এলেও পুলিশ আমাদেরকে বিশ্বাস করবে তেমনটা নাও হতে পারে। আরে তোকে পাশে বসিয়েছিলাম কথা বলার জন্য। কাজ করছিস নাকি ছেড়ে দিয়েছিস? তোর কি যায় আসে? শ্বশুর বাড়ি থেকে গাড়ি পেয়েছিস। এই এখনো পড়ার অভ্যেস যায়নি তোর? উত্তর পেয়ে গেছি, অর্ধেকটা পড়েছি আর অর্ধেকটা বাকি। তুই তো পড়তেই পারিস না, এটা ঘেটে কি লাভ? আমিও অক্ষর বানান করে পড়তে পারি ভাই। আমার সাথে কাজ করবি নাকি? অর্ধেক দিন তুই গাড়ি চালিয়ে নে। আরে হ্যাঁ তো বল ভাই। আরে হ্যাঁ ভাই।